আমি শুরু করতে চলেছি এক শ্রোতা বন্ধুর অনুরোধ করা একটি রহস্য উপন্যাস, যার অন্যতম গোয়েন্দা চরিত্র হলেন কিরিটি রায়, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প মৃত্যুবান। আজ থাকলো প্রথম পর্ব। যাবজ্জীবন কারাদণ্ড। জজ সাহেব রায় দিলেন জুরিদের সঙ্গে একমত হয়ে সুহাস মল্লিকের হত্যা মামলার অন্যতম আসামি ডক্টর সুধীন্দ্র চৌধুরীকে। অবশেষে একদিন সেই দীর্ঘ প্রতীক্ষিত রায়পুরের বিখ্যাত হত্যা মামলার রায় বের হল। বিহার প্রদেশে অবস্থিত ছোটখাটোর মধ্যে অত্যন্ত সচ্ছল রায়পুর স্টেট, সেই স্টেটের ছোট কুমার শ্রীযুক্ত সুহাস মল্লিকের রহস্যজনক হত্যা সম্পর্কিত মামলা। জনসাধারণের চাইতেও কলকাতার ও আশেপাশের শহরতলির, বিশেষ করে চিকিৎসক সম্প্রদায়ের মধ্যে মামলাটি শুরু হতেই একটা চাঞ্চল্য সৃষ্টি করেছিল। বলতে গেলে প্রত্যেকেই মামলার ফলাফলের জন্য উদ্গ্রীব হয়েছিলেন। শেষ পর্যন্ত মামলার ফলাফল কি দাঁড়ায়, সেই মামলার রায় আজ বের হয়েছে। শীতের সন্ধ্যায় মজলিসটা সেদিন বেশ জমে উঠেছিল। বহুকাল পরে সেদিন আবার কিরিটির টালিগঞ্জের বাসায় সকলে একত্রিত হয়েছে। কিরিটি, সুব্রত, রাজু, নীতিশ, ইন্সপেক্টর মফিজউদ্দিন তালুকদার, পুলিশ সার্জেন্ট ডক্টর আহমেদ। আলোচনা চলছিল রায়পুরের বিখ্যাত খুনের মামলা সম্পর্কে। আজ জজ সাহেব রায় দিয়েছেন আসামি ডক্টর সুধীন চৌধুরীর যাবজ্জীবন কারাবাসের আদেশ জারি হয়েছে। রায়পুরের ছোটকুমার সুহাস মল্লিকের রহস্যজনক হত্যা সম্পর্কিত মামলায় তিনিই ছিলেন প্রধান আসামি। তর্ক বিতর্ক হচ্ছিল, কারণ এদের মধ্যে কেউই আসামি সুধীন্দ্র চৌধুরীর দোষ সম্পর্কে একমত নয়। কেবল ওদের মধ্যে একা কিরিটি এক পাশে একটা আরাম কেদারায় হেলান দিয়ে চোখ বুজে পাইপ টানতে টানতে সকলের তর্ক বিতর্ক শুনছিল এবং এতক্ষণ কোনো মতামত প্রকাশ করেনি। এই মামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও কিরিটি কাগজে পড়েছে এবং আগাগোড়াই মামলাটিকে লক্ষ্য করেছে। কিন্তু হঠাৎ এক সময় যখন সুব্রত কিরিটির দিকে তাকিয়ে প্রশ্ন করলে, কিরিটি, তোর কি মনে হয়, তুইও কি মনে করিস ডক্টর সুধীন্দ্র চৌধুরী এই হত্যার ব্যাপারে সত্যিই দোষী? তার বিরুদ্ধে যেসব এভিডেন্স খাড়া করা হয়েছে সেগুলোর মধ্যে কোনো ত্রুটি নেই? কিরিটি সুব্রতর প্রশ্নে চোখ মেলে তাকালো। ব্যাপারটা বিশেষ রকম জটিল ও রহস্যপূর্ণ। কিন্তু সে কথা যাক, মোটামুটি এই হত্যার ব্যাপারে তর্ক বিতর্ক করতে গিয়ে গোড়া থেকেই তোমরা সকলেই একটা মস্ত বড় ভুল করছো বলেই আমার কিন্তু মনে হয়। সুব্রত প্রশ্ন করে, কেন, কোথায় ভুল করছি? কিরিটি বলে, এ ধরনের হত্যা ব্যাপারে যত কিছু রহস্য সব হত্যার গোড়াতেই থাকে। হত্যা সংঘটিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সকল রহস্যের উপরে জবনিকাপাত। কোনো একটা বিশেষ ব্যাপারে কতগুলো বিশেষ লোক কোনো একটা বিশেষ কাজ করেছে। এই যে কতগুলো লোকের একটা বিশেষ সংস্থান, একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, একটা বিশেষ সময়ে, এইখানেই আমাদের যত কিছু রহস্য লুকিয়ে আছে। কাজেই ওই খুন বা হত্যার ব্যাপারে রহস্য উদ্ঘাটন করতে হলে আমাদের হত্যা ব্যাপারের আগের মুহূর্ত পর্যন্ত যাবতীয় সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার করে দেখতে হবে। সমগ্র রহস্যটুকুর মধ্যে হত্যাটাই তো শেষ পরিচ্ছেদ বা সমাপ্তি মাত্র। কিরিটি বলে চলে, তোমরা সকলে এবং অনুসন্ধানকারীরাও ওই শেষ পরিচ্ছেদ থেকেই বারবার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছো। তাই তোমরা সত্যের শেষ ধাপে কোনো মতে পৌঁছাতে পারছো না। শুরু করো সেই প্রথম পরিচ্ছেদ থেকে এবং তাহলেই আসল সত্যের মূলে আসতে পারবে। কিরিটি একটু থেমে আবার বলতে লাগলো, ধরো আমাদের আসামি ডক্টর সুধীন চৌধুরীর ব্যাপারটাই। সুহাস মল্লিকের হত্যার সময়টিও ঠিক সে অকুস্থানে অর্থাৎ কলকাতায় ছিল না। অর্থাৎ মৃত্যুর সময়টায় সে কয়েকদিনের জন্য বেনারস চলে গিয়েছিল এবং মৃত্যুর দিন 5 বাদেই আবার সে ফিরে আসে।
মাঝখানে মাত্র 5-7টা দিন, এতেই সে জড়িয়ে পড়ল হত্যা অপরাধের ব্যাপারে। কেননা প্রথমত রোগে আক্রান্ত হওয়ার আগে শেষবার সুহাস মল্লিক যখন রায়পুরে যান, মামলায় জানা যায় শিয়ালদহ স্টেশনে তখনই নাকি ছোট কুমারের দেহে প্লেগ ব্যাসিলাই ইঞ্জেকশন করা হয় এবং সুধীন চৌধুরী তখন সেই দলের মধ্যে ছিলেন। দ্বিতীয়ত সুধীন চৌধুরী একজন ডাক্তার। ডক্টর চৌধুরীর প্রতি তার বিরুদ্ধে তৃতীয় অভিযোগ, তার ব্যাংক ব্যালেন্সটা হঠাৎ গত মাস 2 এর মধ্যে বিশেষ রকম ভাবে কেঁপে উঠেছিল, যেটা তার 10 বছরের ইনকামের সঙ্গে খাপ খাওয়ানো গেল না, এবং তিনিও নিজে তার কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে এক প্রকার রাজি হলেন না আদালতে বিচারের সময়। তাহলেই ভেবে দেখো, ব্যাপার যাই হোক না কেন, স্থূল দৃষ্টিতে বিচার করে দেখতে গেলে ডক্টর সুধীন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগগুলো সত্যি কি বেশ জটিল নয়? ঘরের মধ্যে উপবিষ্ট সবকটি প্রাণী যেন রুদ্ধ নিঃশ্বাসে কিরিটির কথাগুলো শুনছিল। কারো মুখে একটি টু শব্দ পর্যন্ত নেই, জমাট স্তব্ধতা। ঠিক এভাবে তো ওদের মধ্যে কেউই বিচার বা বিশ্লেষণ করে দেখেনি মামলাটা সত্যি। তোমরা হয়তো বলবে, কিরিটি আবার শুরু করে, মামলা দ্যাট ব্ল্যাক ম্যান উইথ দ্য আমব্রেলা, সেই ছাতাওয়ালা কালো লোকটি, যার সবকিছু শেষ পর্যন্ত মিস্ট্রি রয়ে গেল আগাগোড়া মামলাটায়। সেই যে আসল কালপ্রিট নয়, তাই বা কি করে বলা যায়? সুব্রত প্রশ্ন করে। তুমি কি তাই মনে করো? কিরিটি মৃদু হেসে বলে, মনে আমি অনেক কিছু করি, আবার করিও না। সুব্রত বলে, কিন্তু আমারও মনে হয় এ ব্যাপারে হি ওয়াজ অনলি অ্যান ইনস্ট্রুমেন্ট। তাকে সামান্য একটা ইনস্ট্রুমেন্ট হিসাবেই এই হত্যার ব্যাপারে কাজে লাগানো হয়েছিল। আসলে নাটকের এই অপরিচিত কালো লোকটি একটা সাইড ক্যারেক্টার মাত্র, তার কোনো ইম্পর্টেন্সই নেই এই হত্যা মামলায়। প্রত্যুত্তরে কিরিটি বলে, হয়তো তোমার ধারণা বা অনুমান মিথ্যা নাও হতে পারে সুব্রত, কিন্তু তবু সেই অজ্ঞাত ছাতাওয়ালার আগাগোড়া মুভমেন্টটা যদি ট্র্যাক করা যেত, তবে আসল হত্যাকারী একটা কিনারা করা যেত কিনা তাই বা কে বলতে পারে। সাইড ক্যারেক্টার হলেও আনইম্পর্ট্যান্ট তো নয়। মৃদু স্বরে সুব্রত বলে, আমার কিন্তু মনে হয় তা সম্ভব হতো না। কিরিটি মৃদু হেসে বললে, হয়তো যেত না, তবু কথাটা ভাববার কারণ, প্রথমত এই মামলার আসল হত্যাকারীর সঙ্গে ওই বিশেষ লোকটির কোনো যোগাযোগ ছিল বা ছিল না, কিংবা হত্যাকারী অন্য দিক দিয়ে বিচার করলে সেই লোকটির সঙ্গে কোনো যোগাযোগ রেখেছে বা রাখেনি, এবং নিজে আড়ালে থেকে লোকটিকে দিয়ে কৌশলে কাজটুকু করিয়ে নিয়েছে, সবকিছুই ভেবে দেখতে হবে। দ্বিতীয়ত সেই ছত্রধারী লোকটি, আসল ব্যাপারটা তাকে দিয়ে যে অন্য একটি লোকের দেহে প্লেগের বিষ সংক্রামিত করা হচ্ছে, সেটা সে বুঝতে শেষ পর্যন্ত পেরেছিল কিনা। আমি স্থির নিশ্চিত যে সেই লোকটি হাতে ছাতাটা আসবার 8 ঘন্টা আগে পর্যন্ত সেই কালো লোকটি ছাতার কোনো অস্তিত্বও জানতে পেরেছে কিনা সন্দেহ, এবং সেই ছাতাটাই যে ছিল সকল রহস্যের মূল, সে কথাটা ভুললে চলবে না। একটা সামান্য তুচ্ছ ছাতার মধ্যে এমন কি মিষ্টি থাকতে পারে, তা তো বুঝে উঠতে পারছি না, বলল মিস্টার তালুকদার। ছাতাটা যে তুচ্ছ তা আপনাকে বললে কে মিস্টার তালুকদার? আমার যতদূর মনে হয় এই হত্যা রহস্যের মূল সূত্রই সেই তুচ্ছ ছাতাটার মধ্যেই আমাদের সকলের দৃষ্টিকে ফাঁকি দিয়ে হয়তো লুকিয়ে রয়ে গেছে। দ্য ব্রেন বিহাইন্ড ইট। আমি তার প্রশংসা না করে থাকতে পারি না। হত্যা রহস্যের মজাই ওই সামান্যতম ঘটনা বা বস্তুর সঙ্গে যে কত সময় কত মূল্যবান সূত্র জট পাকিয়ে থাকে, আমাদের দৃষ্টিশক্তি বা বিচার বুদ্ধিকে ফাঁকি দিয়ে বা আমাদের দৃষ্টিশক্তির বিচার বিশ্লেষণের অভাবে, যা হয়তো আমরা কত সময় লক্ষ্যই করি না। রায়পুরের হত্যা রহস্যের মধ্যেও তেমনি মূল্যবান একটি সূত্র ওই তুচ্ছ ছাতাটা, যা তদন্তের সময় বা আদালতে বিচারের সময় কেউই আবশ্যকীয় বলে এতটুকু নজর দেবার প্রয়োজন মনে করেননি। কিন্তু কথার তর্কে বিতর্কে রাত্রি অনেক হয়েছে, এবারে এসো, আজকের মতো সভা ভঙ্গ করা যাক। নাসারন্ধ্রে সুমধুর খিচুড়ির ঘ্রাণ আসছে। এই শীতের রাত্রে গরম গরম খিচুড়ি সহযোগে ফুলকপির চপ ও আলুর ঝুড়ি ভাজা নেহাত মন্দ লাগবে না, কি বলো হে? কিরিটি যেন কতকটা ইচ্ছে করেই সভা ভঙ্গ করে উঠে দাঁড়ালো, কাজেই অন্যান্য সকলকে উঠে দাঁড়াতে হলো সেই সঙ্গে। সত্যি রাত্রি বড় কম হয়নি। দেওয়াল ঘড়িটা সগৌরবে ঘোষণা করলে রাত্রি 10টা, ঢং ঢং করে। আহারাদির পর সকলেই বিদায় নিয়েছেন।
কিরিটি তার শয়নকক্ষের পশ্চিম দিকের খোলা জানালাটার সামনে দাঁড়িয়ে পাইপ টানছে। কৃষ্ণা শুয়ে বোধহয় ঘুমিয়ে পড়েছে। জানালা পথে দেখা যায় রাত্রির এক টুকরো আকাশ। কয়েকটি মাত্র উজ্জ্বল নক্ষত্র ইতস্তত বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে আছে, সুদূরের কালো ভীরু চাহনির মতো মৃদু কম্পিত। খোলা জানালা পথে শীতরাত্রির ঝিরঝিরে হাওয়া আসছে হিমকণা বাহে। কিরিটি ভাবছিল কত না হত্যা ব্যাপার নিয়েই সে এ জীবনে ঘাটাঘাটি করলো, কত বৈচিত্র্যই যে হত্যা রহস্যের মধ্যে লুকিয়ে থাকে ভাবতেও আশ্চর্য লাগে। কিরিটি মধ্যে মধ্যে ভাবে, এমন যদি হতো হত্যাকারী অসাধারণ বুদ্ধিমান এবং বুদ্ধি ও বিবেচনার দ্বারা হত্যার পূর্বেই চারিদিক পাঁচিয়ে সমস্ত পরিকল্পনা মতো একান্ত সুষ্ঠুভাবে হত্যা করতে পারত, তবে কার সাধ্য তাকে ধরে। কিন্তু এরকম কখনো আজ পর্যন্ত সে হতে দেখল না। সামান্য একটু গলদ, সামান্য একটু ভুল, হত্যাকারীর সমগ্র পরিকল্পনা সহসা বানচাল হয়ে যায়। নিজের ভুলে নিজেই বিশ্রীভাবে জট পাকিয়ে ফেলে। এমনই নিয়তির মার। বাবু! কিরিটি চমকে ফিরে তাকায়। দরজায় দাঁড়িয়ে ভৃত্য জঙ্গলি। কি রে জঙ্গলি? একজন ভদ্রমহিলা আপনার সঙ্গে দেখা করতে চান। এত রাত্রে কে আবার ভদ্রমহিলা দেখা করতে এলেন? বসতে দিয়েছিস তো? বাইরে ঘরে বসিয়েছি। বললেন আপনার সঙ্গে নাকি বিশেষ কি দরকার, এক্ষুনি দেখা হওয়া একান্ত প্রয়োজন। আচ্ছা তুই যা, আমি আসছি। কিরিটি আদৌ আশ্চর্য হয় না, কারণ এরকম অসময়ে বহুবার বহু লোকই তার সঙ্গে দেখা করতে এসেছে এবং অনেক সময় অনেক ভদ্রমহিলাও দেখা করতে এসেছেন। কিরিটি গরম ড্রেসিং গাউনটা গায়ে চাপিয়ে একতলায় নাম্বার সিঁড়ির দিকে অগ্রসর হলো। সোজা সিঁড়ি দিয়ে নেমে ঘরের মধ্যে প্রবেশ করতেই আগন্তুক ভদ্রমহিলা সোফা হতে উঠে দাঁড়ালেন। ঘরের উজ্জ্বল বৈদ্যুতিক আলোয় কিরিটি দেখল ভদ্রমহিলা বেশ বর্ষীয়সী, বয়স 45-এর ঊর্ধ্বে নিশ্চয়ই। পরিধানে সাধারণ মিলের একখানা সাদা থান কাপড়, গায়ে একখানা ছাই রঙের পুরানো দামি শাল জড়ানো, মাথার ওপরে ঈষৎ ঘোমটা, চোখে পুরু লেন্সের চশমা, মুখে বয়সের বলিরেখা পড়েছে সুস্পষ্টভাবে। একদা যে ভদ্রমহিলা বয়সের সময়ে অতীব সুশ্রী ছিলেন, প্রথম দৃষ্টিতেই তা এখনো বেশ বোঝা যায়। বিগত সৌন্দর্যের এখনো অনেকখানি যেন সমগ্র দেহ ও বিশেষ করে মুখখানি জুড়ে বিরাজ করছে। লম্বাটে রোগা চেহারা, চোখে শান্ত স্থির দৃষ্টি। বসুন মা, আপনি উঠলেন কেন? কিরিটি ভদ্রমহিলাকে সম্বোধন করে। তোমারই নাম কিরিটি রায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভদ্রমহিলা প্রশ্ন করেন। ভদ্রমহিলাও আবার উপবেশন করলেন। হাতের আঙুলগুলি পরস্পর জড়িয়ে হাত দুটি কোলের উপর রাখলেন। এই অসময়ে তোমাকে বিরক্ত করবার জন্য সত্যি বড় লজ্জাবোধ করছি বাবা। তারপর একটু থেমে আবার ধীর শান্ত স্বরে বললেন, মা বলে যখন তুমি আমায় সম্বোধন করলে প্রথমেই, নিজের সন্তানের মতোই তোমাকে আমি তুমি বলে সম্বোধন করছি। তাছাড়া তুমি তো আমার সন্তানেরই মতো। কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে ভদ্রমহিলার মুখের দিকে তাকিয়েছিল। কেন যেন মনে হচ্ছিল মুখখানি খুব চেনা। কবে কোথায় ঠিক এমন একটি মুখ না দেখলেও অনেকটা এমনি একখানি মুখের আদল দেখেছেও। অস্পষ্ট একটা ছায়ার মতোই মনের কোণে ক্ষণে ক্ষণে জেগে উঠে আবার যেন মিলিয়ে যাচ্ছে অস্পষ্ট হয়ে। কিরিটিকে সামান্য বসে এক দৃষ্টে মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে ভদ্রমহিলা প্রশ্ন করলেন, আমার মুখের দিকে এমন করে তাকিয়ে কি দেখছো? কিছু না মা, ভাবছিলাম আপনার মুখখানি কেন যেন বড় চেনা লাগছে। কোথায় যেন দেখেছি দেখেছি বলে মনে হচ্ছে। এবারে মনে পড়েছে, রায়পুরের আসামি ডক্টর সুধীন চৌধুরী কি? ঠিক ধরেছ, আমি তারই হতভাগিনী মা। কিন্তু আমার পরিচয় তো এখনো তোমায় আমি দিইনি বাবা। কেমন করে বুঝলে? না, দেননি। নিম্নস্বরে কিরিটি মৃদু হেসে বললে, কিন্তু আপনার ছেলের মুখখানি যেন আপনারই মুখের হুবহু একখানি প্রতিচ্ছবি। আপনি তাহলে রায়পুরের মামলা সংক্রান্ত কোনো ব্যাপার নিয়েই আমার কাছে এসেছেন? হ্যাঁ, রায়পুরের ছোট কুমার সুহাসের মৃত্যুর ব্যাপারটা তো সবই বোধহয় তোমার জানা। সব নয়, তবে কিছুটা কিছুটা জানি। মামলার সময় সংবাদপত্রে পড়ে যতটুকু জেনেছি। রায়পুরের মল্লিক বাড়ির অনেক কথাই তোমরা জানো না।
এবং যারা বিচারের নামে দীর্ঘদিন ধরে একটা নিছক প্রহসন করে আমার একমাত্র নির্দোষ ছেলেকে যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ দিলেন, তারাও জানতেন না বা জানবার জন্য এতটুকু চেষ্টাও করেননি। অথচ বিচার হয়ে গেল এবং দোষী সাব্যস্ত করে দ্বীপান্তরের আদেশও হয়ে গেল। কিন্তু মা, আপনার ছেলের বিরুদ্ধে প্রমাণগুলিও তো আইনের চোখে খুবই সাংঘাতিক এবং বেশ জোরালো। তাছাড়া আইনের বিচারে তার দোষও প্রমাণিত হয়ে গেছে। আমি সবই জানি বাবা, প্রমাণিত ঠিক না হলেও প্রমাণিত ধরে নেওয়া হয়েছে। তাছাড়া এও জানি এ ধরনের রায় আবার উচ্চতর আদালতে নাকচও হয়ে গেছে বহুবার। সেই আশাতেই তোমার শরণাপন্ন হয়েছি বাবা। বলুন মা, এ ব্যাপারে আমি ঠিক আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমার সঙ্গে ঠিক চাক্ষুষ পরিচয় না থাকলেও তোমার সম্পর্কে অনেক শুনেছি, অনেকখানি আশা বুকে নিয়েই তোমার কাছে এসেছি। তুমি আমার ছেলেকে মুক্ত করে এনে দাও বাবা। জীবনে আমার মুখ দিয়ে কোনো দিন মিথ্যা কথা বের হয়নি। আমি জানি ছেলে আমার নির্দোষ। ঘটনার দুর্বিপাকে সে এই হত্যা মামলায় জড়িয়ে পড়েছে। তাকে বাঁচাও। স্নেহসিক্ত কাকুতিতে ভদ্রমহিলার কণ্ঠস্বর যেন শেষের দিকে রুদ্ধ হয়ে আসে। কিরিটি ঠিক কি জবাব দেবে বুঝে উঠতে পারে না। ঘরের মধ্যে একটা দুঃসহ স্তব্ধতা যেন থমথম করে। বাইরে জমাট বাঁধা শীতের অন্ধকার। ভদ্রমহিলা আবার এক সময় বলতে শুরু করেন, বড় দুঃখে তাকে আমি মানুষ করেছি বাবা। ওইটাই আমার একমাত্র সন্তান। ওর বয়স যখন মাত্র 3 বৎসর, তখন আমার স্বামী অদৃশ্য আততায়ীর হাতে নৃশংসভাবে নিহত হন। কিরিটি যেন ওর শেষের কথাকাটি শুনে হঠাৎ চমকে ওঠে। বলে, কি বললেন? ভদ্রমহিলা কিরিটির আকস্মিক প্রশ্নে বিস্মিতভাবে কিরিটির মুখের দিকে তাকালেন, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে ধীরভাবে বললেন, বলছিলাম আমার স্বামীর কথা। কিরিটি আবার ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললে, গোড়া থেকে সব কথা আমাকে যথাসম্ভব খুলে বলুন তো মা। গোড়া থেকে বলবো? হ্যাঁ, এইমাত্র আপনার স্বামীর কথা যা বলছিলেন সব একেবারে গোড়া থেকে বলুন। পুরাতনী। ভদ্রমহিলা ধীর শান্ত স্বরে বললেন, সব জানতে হলে সবার আগে তোমাকে রায়পুরের ইতিহাস জানতে হবে। কিন্তু সেসব কথা আগাগোড়া বলতে গেলে রাত্রি হয়তো শেষ হয়ে যাবে। সংক্ষেপে তোমাকে বলবো। ভদ্রমহিলা একটু নড়ে চড়ে সোজা হয়ে বসলেন। ঘরের ওয়াল ক্লকটায় রাত্রি 12টা ঘোষণা করলো ঢং ঢং করে। ঠিক মধ্যরাত্রি। ঘরের মধ্যে ঠান্ডা স্তব্ধতা। উত্তরের খোলা জানালা পথে শীত রাত্রির ঠান্ডা হাওয়া আসছে। জায়গাটার আসল নাম রায়পুর নয়, যদিও আজ প্রায় 30-40 বৎসর ধরেও জায়গাটাকে রায়পুর বলে সকলে জানে। ভদ্রমহিলা বলতে লাগলেন মৃদু ধীর কণ্ঠে, সুহাস ও সুবিনয় মল্লিকের পিতা রায়বাহাদুর রসময় মল্লিক ছিলেন রায়পুরের পূর্বতন রাজা শ্রীকণ্ঠ মল্লিক মহাশয়ের দত্তক পুত্র। শ্রীকণ্ঠ মল্লিক মহাশয়েরা 3 ভাই। তাদের পূর্ববর্তী 7 পুরুষ ধরে জমিদার রাজা ওদের উপাধি। বহু ধন সম্পত্তির মালিক ওরা। শ্রীকণ্ঠ মল্লিকের যখন কোনো ছেলে মেয়ে হলো না, তখন রসময়কে তিনি দত্তক গ্রহণ করলেন। শ্রীকণ্ঠ মল্লিকদের একমাত্র সহোদরা বোন কাত্যায়নী দেবীর একমাত্র সন্তান হচ্ছেন আমার মৃত স্বামী। আমার নাম সুহাসিনী। আমি আমার স্বামীর মুখেই শুনেছিলাম তার দাদামশাই শ্রীকণ্ঠ মল্লিকের পিতা নাকি মরবার আগে একটা উইল করে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই উইল আইন সিদ্ধ করবার পূর্বেই অকস্মাৎ শ্রীকণ্ঠ মল্লিক একদিন ওদের মহাল নৃসিংহ গ্রাম পরিদর্শন করতে গিয়ে অদৃশ্য আততায়ীর হস্তে নিষ্ঠুরভাবে নিহত হন। উইলের ব্যাপারটা অবশ্যই তার নিহত হওয়ার পর একান্ত আপনার জনদের মধ্যে অল্প বিস্তর জানাজানি হয়। উইলের মধ্যে অন্যতম সাক্ষী ছিলেন ওদেরই জমিদারির নায়েব শ্রীনিবাস চৌধুরী মহাশয়। ও শ্রীকণ্ঠের ছোট ভাই সুধাকণ্ঠ মল্লিক। যদিও শ্রীকণ্ঠ মল্লিক মহাশয়ের নিহত হওয়ার পরও প্রায় বৎসর খানেক পর্যন্ত নায়েবজি বেঁচেছিলেন, তবু উক্ত উইলের ব্যাপারটা বাইরের কেউই জানতে পারেনি। অনাত্মীয় 2-1 জানতে পারলেন নায়েবজির মৃত্যু 2 দিন আগে। যদিচ নায়েবজি নিজেও জানতেন না যে
এই ব্যাপারটা তখন কিছুটা জানাজানি হয়ে গেছে। যা হোক, অনেকদিন থেকেই নায়েবজি হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুর কয়েকদিন আগে তার অসুখের যখন খুব বাড়াবাড়ি, সেই সময় আমার শাশুড়ি কাত্যায়নী দেবী, সম্পর্কে নায়েবজির ভাতৃবধূ, নায়েবজির রোগশয্যার পাশে ছিলেন। মৃত্যু শিয়রে দাঁড়িয়ে নায়েবজি তার বৌদি কাত্যায়নী দেবীকে ওই উইলের কথা সর্বপ্রথম বলেন এবং এও বলেন সেই উইলের প্রধান অন্যতম সাক্ষী স্বয়ং তিনি নিজে, এবং উইলের ব্যাপার সবকিছুই জানেন। তথাপি শ্রীকণ্ঠ মল্লিকের মৃত্যুর পর সিন্ধুকের মধ্যে সে উইলের আর কোনো অস্তিত্বই নাকি পাওয়া যায়নি। উইলের কোনো হদিশ পাননি বলেই এবং আইনের দ্বারা উইলটি সিদ্ধ করা হয়ে ওঠেনি বলেই নেহাত নিরুপায় হয়ে তিনি ও সম্পর্কে এতদিন কোনো উচ্চবাচ্যই করতে পারেননি। কিন্তু মৃত্যুর পূর্বে তার স্বর্গীয় কর্তার সেই ইচ্ছা যা কোনোদিনই সফল হতে পারল না, তার আভাস অপূর্ণ খেদোক্তির মধ্য দিয়ে কাত্যায়নী দেবীকে জানিয়ে গেলেন যে কেন, তা তিনিই জানেন। কাত্যায়নী দেবী সমস্ত শুনে গেলেন নীরবে এবং ক্ষুণাক্ষরেও আভাসে বা ইঙ্গিতে প্রকাশ করলেন না যে ওই ব্যাপার আগে হতেই তিনি কিছুটা জানতেন। ওই সময়ে আমার স্বামী সবে ওকালতি পাশ করে ওকালতি শুরু করেছেন এবং সুধীন। আমার ছেলের বয়স তখন মাত্র 2.5 বৎসর। আমার শ্বশুরের মৃত্যু তারও 12 বৎসর আগে হয়। নায়েবজির মৃত্যুর পর মা গৃহে ফিরে এলেন এবং তারই মাস 3 বাদে হঠাৎ একদিন আমার স্বামী ওকালতি ব্যবসা ছেড়ে দিয়ে রায়পুর স্টেটের ম্যানেজারের পদ নিয়ে রায়পুরে গেলেন। রসময় মল্লিক তখন জমিদারির সর্বময় কর্তা। এই পর্যন্ত বলে ভদ্রমহিলা থামলেন। কিরিটি নির্বাক হয়ে একমনে রায়পুরের পুরাতন ইতিহাস শুনছিল। আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুর পর হতেই উনি আবার বলতে শুরু করলেন, আমাদের সংসারের অবস্থা দিন দিনই খারাপের দিকে যাচ্ছিল। পরে মার মুখে শুনেছি কি অর্থকষ্টের মধ্যে দিয়েই না তিনি আমার স্বামীকে মানুষ করেছিলেন। যা হোক, রায়পুর স্টেটে চাকরি পেয়ে আবার সকলে সুখের মুখ দেখলেন। কিন্তু সেও প্রদীপ নিভে যাওয়ার ঠিক পূর্বে যেমন ক্ষণিকের জন্য আলোর শিখাটা একটু বেশি উজ্জ্বল হয়েই আবার নিভে যায়, তেমনি কারণ নতুন চাকরিতে আসবার মাস 8 মধ্যেই হঠাৎ আমার স্বামী ওই সেই নৃসিংহ গ্রাম মহাল পরিদর্শন করতে গিয়েই অদৃশ্য আততায়ীর হাতে নৃশংসভাবে নিহত হলেন। ওই ঘটনার মাস 2 আগে আমার শাশুড়ির কাশিধামে মৃত্যু হয়েছিল। ঠিক কি করে আপনার স্বামী নিহত হন সে বিষয়ে আপনি কিছু জানেন কি? এই মাত্র আপনাকে বললাম, আমার স্বামী নৃসিংহ গ্রাম মহাল পরিদর্শন করতে গিয়েই অদৃশ্য আততায়ীর হাতে নিহত হন। রায়পুর থেকে প্রায় 15 মাইল দূরে ওদের একটা পরগনা আছে, তাকে বলা হয় নৃসিংহ গ্রাম মহাল। শুনেছি সেখানে ওদের একটা মস্ত বড় কাছারি বাড়ি আছে ও সংলগ্ন বিরাট প্রাসাদ ও অট্টালিকাও আছে। রসময় মল্লিকের পিতা ঠাকুরও সেই কাছারি বাড়িতেই নিহত হয়েছিলেন। ওই নৃসিংহ গ্রামে যেতে পথেই পড়ে ওদের প্রকাণ্ড এক শালবন। প্রকৃতপক্ষে রায়পুর স্টেটের যা কিছু আয় বা প্রতিপত্তি ওই শালবনের বাৎসরিক আয় থেকেই। বছরে বহু টাকার মুনাফা হয় ওই শালবনের আয় থেকে। মঙ্গলবার আমার স্বামী সেই কাছারি বাড়িতে যান এবং শুক্রবার রাত্রে তিনি নিহত হন। শনিবার সকালে কাছারি বাড়িতে তার শয়নকক্ষে মৃতদেহ পাওয়া যায়। কে বা কারা অতি নিষ্ঠুরভাবে ধারালো কোনো অস্ত্র দিয়ে তার দেহটিকে এবং বিশেষ করে তার মুখখানা এমনভাবে ক্ষতবিক্ষত করে প্রায় দেহ হতে মাথাটি দ্বিখণ্ডিত করে রেখে গেছে যে নিহত ব্যক্তিকে তখন চেনবারও উপায় নেই। নিষ্ঠুরতার সে এক বিভৎস দৃশ্য। তারপর 2 দিন পরে যখন আমার স্বামীর মৃতদেহ রায়পুরে নিয়ে আসা হলো, 2 দিনের মৃত সেই পচা গলা বিকৃত ও বিভৎস দৃশ্য দেখা মাত্রই আমি জ্ঞান হারিয়ে সেইখানেই পড়ে যাই। সুহাসিনী দেবী এই পর্যন্ত বলে আবার চুপ করলেন। রসময় মল্লিকের পিতা শ্রীকণ্ঠ মল্লিককে কিভাবে হত্যা করা হয়েছিল সে বিষয়ে কিছু জানেন? কিরিটি কিছুক্ষণ বাদে প্রশ্ন করেন। আশ্চর্য, শুনেছি ঠিক ওই একইভাবে। তারপর তারপর রায়পুরে থাকতে আমি আর সাহস পেলাম না। আমার 3 বৎসরের শিশুপুত্রকে নিয়ে আমি আমার
পিতৃগৃহে দত্তপুকুরে আমার দাদার আশ্রয়ে চলে এলাম। পরে অবশ্যই রাজা বাহাদুর রসময় মল্লিক আরও বছর 5 বেঁচেছিলেন এবং তিনি আমাকে সাহায্যও করতে চেয়েছিলেন, কিন্তু তার কোনো সাহায্যই আমি নিইনি, কারণ রায়পুরের কথা মনে হলেই আমার চোখের ওপরে আমার স্বামীর বিভৎস রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহটা ভেসে উঠত। আমার স্বামীর মৃত্যু ঘটেছে আজ 24 বৎসর হলো। তারপর সুধিকে আমি কত কষ্টে মানুষ করলাম। সুধি বরাবর জলপানি নিয়ে মেডিকেল কলেজ থেকে পাস করে বের হলো। মেডিকেল কলেজ পড়বার সময়ই এবং প্রথমটায় আমার অজ্ঞাতেই ছোট কুমার সুহাসের সঙ্গে তার বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা হয়। সেও আজ 4-5 বছরের কথা হবে এবং সেই সময় হতেই সুধি আমার অজ্ঞাতেই শুনেছি মাঝে মাঝে রায়পুরেও নাকি যেতে শুরু করে। ইদানিং সুহাস নিহত হবার কিছুদিন আগে হতেই প্রায় বছর ধরে প্রায় নানা প্রকার অসুখে ভুগত। এই তো মরবার মাস 5 আগেই একবার সুহাস টিটেনাস হয়ে প্রায় যায় হয়ে গিয়েছিল। তখন সুধি তার টেলিগ্রাফ পেয়ে রায়পুরে গিয়ে নিজে সঙ্গে করে সুহাসকে কলকাতায় নিয়ে এসে ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়ে ভালো করে তোলে। তুমি হয়তো বোধহয় মামলার সময়ই শুনে থাকবে সেসব কথা। সুহাস আর সুবিনয় বৈমাত্রেয় ভাই। সুহাসের মা মালতী দেবী আজও বেঁচে আছেন। সুবিনয় রসময় মল্লিকের মৃত প্রথম পক্ষের সন্তান। হ্যাঁ, আমি জানি, কিরিটি মৃদু স্বরে জবাব দেয়। মামলার সময় সংবাদপত্রেই সে সংবাদ ছাপা হয়েছিল। দেয়ালঘড়িতে ঢং ঢং করে রাত্রি 4টে ঘোষণা করলে। আপনি চিন্তা করবেন না মা, আমি আপনার ছেলের ভার হাতে তুলে নিলাম। তবে ভাগ্যের কথা কেউ বলতে পারে না। তবুও এই আশ্বাসটুকু আজ এখন আপনাকে আমি দিতে পারি, সত্যি যদি আপনার ছেলে নির্দোষ হয় তবে যেমন করেই হোক তাকে আমি মুক্ত করে আনবই, এবং তা যদি না পারি তাহলে জানবেন সে কাজ স্বয়ং কিরিটিরও সাধ্যাতীত ছিল। তোমার ফিসের জন্য বাবা? রাত্রি প্রায় শেষ হয়ে এলো মা, এবার ঘরে ফিরে যান। আগে তো আপনার ছেলেকে আমি আইনের কবল থেকে মুক্ত করে আনি, তারপর না হয় ধীরে সুস্থে একদিন ফি সম্পর্কে আপনার সঙ্গে বোঝাপড়া করা যাবে। তোমাকে যে কি বলে আশীর্বাদ করব বাবা। ওর কণ্ঠস্বর অশ্রু সজল হয়ে ওঠে। সেটাও ভবিষ্যতের জন্য তোলা থাক মা। তবে আমি আসি বাবা। ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। আসুন। হ্যাঁ, আর একটা কথা, আমি যে আপনার কাজে হাত দিলাম এ কথা কিন্তু আমাকে না জিজ্ঞাসা করে কাউকেই আপনি জানাতে পারবেন না, এবং আমার কাছে এসেছেন সে কথাও গোপন রাখতে হবে। বেশ বাবা, তাই হবে। আর একটা কথা মা, আমার সঙ্গে আর আপনি দেখা করতেও আসতে পারবেন না। আপনার ঠিকানাটা শুধু রেখে যান, প্রয়োজন হলে আমি নিজে গিয়ে আপনার সঙ্গে দেখা করব। বাদুরবাগান স্ট্রিটে আমার ছোট ভাই নিরোদ রায়ের ওখানেই আমি আছি। হাইকোর্টে অ্যাপিল করা হয়েছে। বর্তমানে এইখানেই থাকব। সুহাসিনী দেবী বিদায় নিয়ে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। রায়পুর হত্যা মামলা। গত 31শে মে রায়পুর হত্যা মামলা। অতীতের কয়েকটি পৃষ্ঠা, যেখানে এই হত্যা রহস্যের বীজ অন্যের অলক্ষ্যে দানা বেঁধে উঠেছিল একটু একটু করে, অথচ কেউ বুঝতে পারেনি, কেউ জানতে পারেনি সেদিন। সে সময়টা মে মাসের শেষের দিকটা। কলকাতা শহরে সেবার গ্রীষ্মের প্রকোপটা যেন একটু বেশি। গ্রীষ্মের নিদারুণ তাপে শহর যেন ঝলসে যাচ্ছে। গ্রীষ্মের ছুটিতে কলেজ বন্ধ হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত নানা কারণে সুহাসদের রায়পুরে যাওয়া হয়ে ওঠেনি। ব্যবস্থা সব হয়ে গেছে। আজ সন্ধ্যার পরে যে গাড়ি, তাতেই সকলে রায়পুরে রওনা হওয়ার কথা। সুদিন আজ সকাল হতেই সুহাসকে তার সব জিনিসপত্র গোছগাছ করতে সাহায্য করেছে। অতীতের সেই বিষাক্ত স্মৃতি সুহাসের সংস্পর্শে এসে সুদিনের কাছে কেবলমাত্র স্মৃতিতেই আজ পর্যবসিত হয়েছে। সুদিন মনে মনে জানে মল্লিক বাড়ির সঙ্গে এতটা ঘনিষ্ঠতা মা আদপি পছন্দ করবেন না। হয়তো বা কেন? নিশ্চয়ই মা তার এই মল্লিক বাড়ির সঙ্গে ঘনিষ্ঠতার কথা শুনলে বিশেষ রকম অসন্তুষ্টি হবেন। মুখে তিনি কাউকে কিছু কোনোদিন বলেন না বটে, তবে তাও সে ভালো করেই জানে। সেই ছোটবেলা থেকেই সুধীন মাকে দেখে আসছে তো। সুধীন বা অন্য কারো যে কাজটা বা ব্যবহার মার মতের বিরুদ্ধে হয়, মা কখনো তার প্রতিবাদ করেন না। এমনকি একটিবারও সে সম্পর্কে কোনো প্রশ্ন পর্যন্ত করেন না। কেন এমনটি হলো?
শুধু নির্বাক কঠিন দৃষ্টি তুলে একটিবার মাত্র অপরাধীর দিকে তাকান। পলকহীন মৌন সেই দৃষ্টি হতে যেন একটা চাপা অগ্নির আভাস বিচ্ছুরিত হতে থাকে। কিছুক্ষণ ওইরকম কঠিনভাবে তাকিয়ে থেকে দৃষ্টি নামিয়ে নেন, কিন্তু তারপর প্রতি কাজের মধ্যে প্রতিটি মুহূর্তে সেই মৌন কঠিন দৃষ্টি যেন সর্বদা সঙ্গে সঙ্গে অনুসরণ করে ফেলে। একটা অস্বস্তি যেন নিরন্তর মনের মধ্যে কাঁটার মতো খচখচ করে বিঁধতে থাকে। এর চাইতে মা যদি কঠিন ভৎসনা করতেন তাও বুঝি সহস্র গুণে ছিল ভালো। পিতাকে তো সুদিনের মনে পড়েই না, এবং মনে থাকবার কথাও নয়, কারণ যে বয়সে সুদিনের পিতা নিহত হন অদৃশ্য আততায়ীর হাতে, তখন সে শিশুই। শিশুকালে সেই স্মৃতি মনের কোণে কোনো রেখাপাতই করতে পারেনি। তবে ছোটবেলায়ও অনেকের মুখেই শুনেছে একটা দীর্ঘ ঋজু দেহ, অথচ বলিষ্ঠ, গোড়াদের গায়ের মতো টকটকে গৌরবর্ণ গায়ের রং, মাথার চুলগুলো কদম ছাটে ছাঁটা, অত্যন্ত স্বল্পভাষী। পিতার কথা ও মার মুখ থেকে শুনেছিল, তাও মাত্র একটিবার, সেই শেষ এবং প্রথম। মনে হয়েছে সে বিষাদ স্মৃতি মা যেন চিরটাকাল ইচ্ছে করেই সুধীরের কাছ থেকে লুকিয়ে গেছেন। কখনো আর জীবনে কোনো কারণে সে দুর্বলতা প্রকাশ হয়নি। সেবারে সে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, কোনোদিনই জীবনে ও সেই দিনটির কথা ভুলবে না। ছুটিতে গ্রামে মামার বাড়িতে এসেছে। ওর বেশ স্পষ্টই মনে পড়ে ওর বাবার মৃত্যুতিথি সেদিন। মা চিরদিনই ওই দিনটায় নিরম্বু উপবাস করেন। রাত্রি তখন বোধ করি 10টা হবে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঘরের পিছনের আম গাছটা হাওয়ায় ওলট পালট হচ্ছে। মাঝে মাঝে ঘরের টিনের চালের ওপর আম গাছের ডালপালাগুলো আছড়ে আছড়ে পড়ছে, তারই অদ্ভুত শব্দ। বৃষ্টির ধারা অবিশ্রাম টিনের চালের উপর চটুপ করে শব্দ তুলছে। ও খাটের ওপর শুয়ে মোমবাতির আলোয় কি একখানা বই পড়ছিল। কখন একসময় নিঃশব্দ পায়ে এসে মা ওর শয্যার পাশটিতে দাঁড়িয়েছিল, ও তার টেরও পায়নি। মা চিরদিন এত নিঃশব্দে চলাফেরা করেন, পাশ দিয়ে হেঁটে গেলেও বুঝবার উপায় নেই। মার ডাকে ও মুখ তুলে তাকায়। সুধি। ওর মুখের দিকে মা তাকিয়ে আছেন, করুণ ছায়ার মতোই যেন মাকে ওর মনে হয়। ঈষৎ মলিন একখানি থান কাপড় পরা, মাথার ঘোমটা খসে পড়েছে কাঁধের উপরে। রুক্ষ তৈলহীন চুলের গোছা কাঁধের দুপাশ দিয়ে এসেছে নেমে গুচ্ছে গুচ্ছে। সারাদিন উপবাসে মুখখানা শুকিয়ে যেন ছোট ও মলিন হয়ে গেছে বাসি ফুলের মতো। মোমবাতির নরম আলো মার নিরভরণা ডান হাতখানির ওপর এসে পড়েছে। এত করুণ ও বিষণ্ণ লাগছিল সেই মুহূর্তটিতে। তাড়াতাড়ি বইটি এক পাশে রেখে শয্যার ওপরে সুধীর উঠে বসে। কিছু বলছিলে? মা একবার পাশটিতে এসে বসলেন। এখনো ঘুমোসনি? একটা বই পড়ছিলাম মা। একটা কথা তুই অনেকদিন আমাকে জিজ্ঞাসা করেছিস বাবা, কিন্তু জবাব দিইনি। আজ তোকে সেই কথাটা বলবো। মা চুপ করে যান, যেন কিছুটা সংকোচ তখনও অবশিষ্ট আছে। মনের কোনায় কোথাও মার। কি কথা মা? সুধীরের বুকের ভেতরটা যেন অকারণ একটা ভয়ে অকস্মাৎ টিপ টিপ করে কেঁপে ওঠে। মার আজকের এই চেহারার সঙ্গে ও পরিচিত নয় যেন। তোমার বাবার কথা, মা ক্ষীণ অথচ সুস্পষ্ট স্বরে বলেন। বাইরে একটা বাদল রাত্রির অশান্ত হাহাকার ক্রমেই বেড়ে ওঠে। একটা বন্দি দৈত্য যেন হঠাৎ ছাড়া পেয়ে হুঙ্কার দিয়ে ফিরছে দিকে দিকে, তারই ভয়াবহ তাণ্ডব উল্লাস। সুদিন মোমবাতিটার দিকে তাকিয়ে আছে। বন্ধ দরজার মধ্যবর্তী সামান্য ফাঁক দিয়ে বাইরে ঝোড়ো হাওয়া এসে মাঝে মাঝে মোমবাতির শিখাটাকে ঈষৎ কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। মার মুখের ওপরে ডান দিকটায় মোমবাতির মৃদু আলোর সামান্য আভাস। মা বলতে লাগলেন, সেই করুণ হৃদয়দ্রাবী কাহিনী। আজও সে দিনটার কথা আমি ভুলতে পারিনি সুধী। তারও আগের রাত্রে এমনি ঝড় বৃষ্টি হচ্ছিল। কিসের যেন একটা অস্বস্তিতে সারাটা রাত আমি ঘুমোতে পারলাম না। যতবার দু চোখের পাতা বোঝাই, একটা না একটা বিশ্রী দুঃস্বপ্ন দেখে তন্দ্রা ছুটে যায়। ভোরবেলাতেই শয্যা ছেড়ে উঠলাম। সারাটা রাত্রি ঘুমোতে পারিনি, শরীরটা বড় ক্লান্ত। বেলা 10টার সময় তোমার বাবার রক্তাক্ত প্রায় দ্বিখণ্ডিত ক্ষতবিক্ষত মৃতদেহখানি নিয়ে এসে রাজবাড়ির সান বাঁধানো উঠোনের ওপরে নামালো বাহকেরা।
একটা সাদা রক্ত মাখা চাদরে দেহটি ঢাকা আগাগোড়া। তোমার দাদামশাই রাজা রসময় মল্লিক বারান্দার উপর দাঁড়িয়েছিলেন। তারই নীরব আদেশে কে একজন যেন এগিয়ে গিয়ে মৃতদেহের ওপর থেকে চাদরটা সরিয়ে দিলে। সে রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ, প্রায় দেহচ্যুত ক্ষতবিক্ষত মস্তকটি দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। 3 দিন পরে যখন জ্ঞান হলো, চেয়ে দেখি তুই তোর মামার কোলে বসে আমাকে ঠেলা দিয়ে ডাকছিস মা মা বলে। মা চুপ করলেন। চোখের কোলে সুস্পষ্ট অশ্রুর আভাস। মোমবাতির আলোয় চিকচিক করছে। বাইরে তেমনি বৃষ্টির শব্দ। দৈত্যটা তেমনি হুঙ্কার দিয়ে ফিরছে একটানা। ইতিমধ্যে মোমবাতিটা ক্ষয়ে ক্ষয়ে প্রায় তলায় এসে পৌঁছেছে। ঘরের ভিতরে মৃত্যুর মতো একটা অস্বাভাবিক স্তব্ধতা। বুকের ভিতরটা যেন কেমন খালি খালি মনে হয়। মা আবার বলতে লাগলেন, তারপর দিনই এইটুকু তোকে বুকে করে চলে এলাম দাদার আশ্রয়ে। কিন্তু মনে আমার শান্তি মিলল কই? কতদিন ঘুমের ঘোরে দেখেছি তার অতৃপ্ত দেহহীন আত্মা যেন আমার চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি জানি এর মধ্যে কোথাও একটা কূট চক্রীর চক্রান্ত আছে। ভুলিনি আমি কিছুই। সেদিন হতেই বুকের মধ্যে দিবারাত্র জ্বলছে তুষের আগুন। আর এও জানি চিতায় না শোয়া পর্যন্ত এই আগুন নিভবে না। তোকে আমি ঠিক বোঝাতে পারবো না বাবা, সে ব্যথা যে কত বড় দুঃসহ ও মর্মান্তিক। এতদিন তোকে আমি একথা বলিনি, কেবল নিজের বুকের মধ্যে চেপে চেপে গুমড়ে মরেছি। কিন্তু এখন তুই বড় হয়েছিস বাবা, এ কথা হয়তো তুই কানাঘুষোয় শুনেছিস, কিন্তু আমাকে প্রশ্ন করিসনি। আর তোর কাছ থেকে চেপে রাখা উচিত নয় বলেই আজ তোকে সবই বললাম। যারা এত বড় মর্মান্তিক অভিশাপ আমার উপরে তুলে দিয়েছে তাদের যেন তুই ক্ষমা করিস না। মা চুপ করলেন। এরপর সে রাত্রে মা ও ছেলে কেউই ঘুমোতে পারেনি। কারো চোখের পাতাতেই ঘুম আসেনি। ওই মাত্র একটি দিনই মার মুখে সুধীন শুনেছিল বাবার কথা, আর কোনোদিনই শোনেনি। সেই ঝড়ঝড়ের রাত্রি ছাড়া আজ পর্যন্ত ও সম্পর্কে মা আর ওকে কোনো কথাই বলেননি। এবং সেদিন মার ওই কাহিনীর মধ্য দিয়েই সুধীন বুঝেছিল মল্লিক বাড়ির প্রতি কি অবিমিশ্র ঘৃণা ও ক্রোধ আজও তার মার সমগ্র বুকখানাকে ভরে রেখেছে। নিষ্ফল আক্রোশে অহর্নিশি মার মনে কি দুর্বার দ্বন্দ্ব। এবং সেই দিন থেকে সে নিজেও মল্লিক বাড়ির যাবতীয় স্পর্শকে বাঁচিয়ে এসেছে কতকটা ইচ্ছে করেই যেন, এবং মনের মধ্যে বরাবর পোষণ করে এসেছে একটা তীব্র ঘৃণা। অলক্ষ্যে বসে বিধাতা হয়তো হেসেছিলেন। তাই পিতার মৃত্যুর সঙ্গে সঙ্গে মাতুল গোষ্ঠীর যে যোগসূত্রটা চিরদিনের মতো ছিন্ন হয়ে গেছে বলে মনে হয়েছিল, সেই ছিন্ন সূত্র ধরে দীর্ঘদিন পরে টান পড়ল সামান্য ঘটনাকে কেন্দ্র করে। ব্যাপারটা ঘটেছিল সুদিনেরই 4th ইয়ারে মেডিকেল কলেজে পড়বার সময়। একদিন রাত্রে আউটডোরে সুদিন যখন ডিউটি দিতে ব্যস্ত, এমন সময় খেলার মাঠ থেকে মাথায় পট্টি বেঁধে সুহাস আউটডোরে এলো। রুগ্ন লম্বা ধরনের ছেলেটি, কৈশোরের সীমা পেরিয়ে সবে তখন যৌবনে পা দিয়েছে সে। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, বাঁশির মতো টিকালো নাসা, ফোটা ফুলের মতোই সুন্দর ঢলঢলে মুখখানি, ঠোঁটের উপর সবে গোঁফের রেখা দেখা দিয়েছে। দেখলেই যেন মনে জাগে একটা স্নেহের আকর্ষণ। খেলার মাঠে বিপক্ষ দলের সঙ্গে মতানৈক্য হওয়ায় ক্রমে বচসা হতে হতে হাতাহাতি ও মারামারিতে পরিণত হয়। ডান দিককার কপালে প্রায় 2 ইঞ্চি পরিমাণ একটা ক্ষত চিহ্ন। বাড়িতে মার কাছে বকুনি খাওয়ার ভয়ে সুহাস গাড়ি নিয়ে সোজা ময়দান থেকে একেবারে মেডিকেল কলেজে চলে এসেছে ড্রেসিং করাতে। সুধীন গোটা 3 স্টি দিয়ে পট্টি বেঁধে দিল, এবং সেই সূত্রে এমার্জেন্সি রুমেই দুজনের মধ্যে প্রথম আলাপের সূত্রপাত হলো। ক্রমে সেই সামান্য আলাপকে কেন্দ্র করে গভীর হয়ে উঠতে লাগলো পরস্পরের সৌহার্দ্য। এত মিশুকে সুহাস যে 2-4 দিনেই সুধীনকে আপন করে নিতে তার কোনো কষ্টই হয়নি। এবং সবচাইতে মজাই যে তখনও কিন্তু সুধীন সুহাসের আসল পরিচয়টুকু জানতে পারেনি। ক্রমে আরো দেখা সাক্ষাৎ আলাপ আলোচনার ভিতর দিয়ে দুজনের মধ্যে যখন একটা বেশ মিষ্ট ঘনিষ্ঠতা জমে উঠেছে, সেই সর্বপ্রথম সুধীন হঠাৎ একদিন কথাবার্তার মধ্যে দিয়ে জানতে পারল সুহাসের আসল ও সত্যিকারের পরিচয়টা কি। এবং সুহাস যে তাদের চিরশত্রু রায়পুরের ভোজবাড়িরই ছোট কুমার, এ কথাটা ভাবতে গিয়ে অকস্মাৎ সেদিন কেমন যেন বুকের ভিতর তার হঠাৎ কেঁপে উঠল। এবং সঙ্গে সঙ্গে মনে পড়ে গিয়েছিল সেদিন সুদিনের মার মুখে এক ঝড়জলের রাত্রে শোনা সেই অভিশপ্ত কাহিনী।
মৃদু মোমবাতির আলোয় মার সেই অদ্ভুত শান্ত কঠিন মুখখানা আজও যেন ঠিক বুকের মাঝখানটিতে একেবারে দাগ কেটে বসে আছে। স্পষ্ট করে কোনো কথা না বললেও মার যে ঠিক সে রাত্রে অতীতের সেই একান্ত পীড়াদায়ক কাহিনী শুনিয়ে ছেলেকে কি বলতে চেয়েছিলেন সুধীন তার জবাবে কোনো কিছু না বললেও মার কথার মর্মার্থটুকু বুঝতে তার কষ্ট হয়নি। কিন্তু সত্যি কথা বলতে কি, ঘটনা যতই মর্ম পীড়াদায়ক ও মর্মন্তুদ হোক না কেন, ঘটনার সঙ্গে তার কোনো সংবয়ই ছিল না এবং ঘটনাকে উপলব্ধি করবার মতো তার সেদিন বয়সও ছিল না। সেই ঘটনাকে কেন্দ্র করে মনের মধ্যে কোনো প্রতিহিংসার স্পৃহাই যেন সুদিনের কোনোদিন জাগেনি। যে পিতাকে সে জানবার বা বোঝবার কোনো অবকাশই জীবনে পায়নি, যার স্মৃতিমাত্রও তার মনের মধ্যে কোনোদিন দানা বেঁধে উঠতে পারেনি, তার হত্যা ব্যাপারে নিছক একেবারে কর্তব্যের খাতিরে নিজেকে প্রতিহিংসা পরায়ণ করে তুলতে কোথাও যেন তার রুচি ও বিচারে বরাবরই বেঁধেছে। তাই সুহাসের সঙ্গে ভালো করে ঘনিষ্ঠতার পর যেদিন প্রথম সে সুহাসের সত্যিকারের আসল পরিচয়টুকু জানতে পারল, সে কিং কর্তব্য বিমূঢ় হয়েই পড়েছিল এবং একান্তভাবে মার কথা ভেবেই সে তারপর আপ্রাণ চেষ্টা করে সুহাসকে এড়িয়ে চলবার জন্য। কিন্তু মুশকিল বাঁধল তার সরল প্রাণ মিশুকে সুহাসকে নিয়েই, কারণ সুহাস ওই ব্যাপারের বিন্দু বিসর্গও জানত না। তাই সুদিন তাকে এড়িয়ে চলতে চাইলেও সুহাস তাকে এড়িয়ে যেতে দিত না। সে পূর্বের মতোই যখন তখন সুদিনের বাসায় এসে হাসি গল্পে আলোচনায় সুদিনকে ব্যস্ত করে তুলতে লাগলো দিনের পর দিন এবং বন্ধুত্ব ও আলাপের জেদটা টেনে সুদৃঢ় করে তুললো যেন আরো। সুদিনের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ঘনিষ্ঠতা দুজনের মধ্যে ক্রমেই বেড়ে ওঠে। এমনকি 2-3 বার সুদিন মার অজ্ঞাতেই রায়পুরে গেল। প্রথমটায় সে অনেকবার চেষ্টা করেছে মার কাছে সব খুলে বলবার জন্য, কিন্তু যখনই সেই বিস্তৃত কাহিনী ও সে রাত্রের মার মুখের সেই কঠিন ভাব মনে পড়েছে ও সংকুচিত হয়ে পিছিয়ে এসেছে। মার কাছে আর কোনোদিন বলাই হলো না। সেদিন আসন্নবর্তী রায়পুর যাত্রার জন্য আবশ্যকীয় জিনিসপত্র গোছাতে গোছাতে সুধীন ও সুহাসের মধ্যে কথাবার্তা হচ্ছিল। সুহাস বলছিল, আজ আর তোমাকে আমি ছাড়ছি না সুদিদা, আজ সন্ধ্যার পরে একেবারে আমাকে ট্রেনে তুলে দিয়ে তবে কিন্তু তোমার ছুটি। কিন্তু আমার হাতে যে ভাই দুটো কে আছে, দুপুরে একবার রোগী দুটি দেখে আসতেই হবে। বেশ, ড্রাইভারকে বলে দেবো আমার গাড়ি নিয়ে রোগী দেখেই আবার চলে আসবে এখানে, দুজনে একসঙ্গে আজ দুপুরে খাবো, আবদার করে সুহাস বলে। সুদিন হাসতে হাসতে জবাব দেয়, বেশ তাই হবে। সন্ধ্যার ঠিক একটু পরেই সকলে স্টেশনে এসে পৌঁছালো। গাড়ি ছাড়বে রাত 8টায়। সঙ্গে সুহাসের মা মালতী দেবী, সুহাসের দাদা সুবিনয়, সুবিনয়ের একমাত্র ছেলে প্রশান্ত, স্টেটের ম্যানেজার সতীনাথ বাবু, এরাও সকলেই চলেছেন রায়পুর। স্টেশনে অসম্ভব ভিড়। সুহাসের পাশাপাশি চলেছে সুদিন। সুহাসের মা মালতী দেবী একবার বলেছিলেন, আজ অমাবস্যা, আজ রওনা না হলেই হতো। হ্যাঁ, তোমাদের মেয়েদের যেমন আজ অমাবস্যা, কাল দীক্ষু, পরশু অশ্লেষ, যত সব। এত করলে বাড়ির বার হওয়াই দায়। রাগত স্বরে সুবিনয় বাবু প্রতিবাদ করেন। কি জানি মনটা যেন খুঁতখুত করছে। সেবারে এরকম অদিনে গিয়েই সুহাসের টিটেনাস হলো। মালতী দেবী মৃদু স্বরে বলেন, জ্যেষ্ঠ পুত্রের কোনো কাজে প্রতিবাদ জানাতেও তার ভয় করে। স্টেশনের গেট দিয়ে ঢোকবার সময় আগে সুহাস, তার ডান দিকে সুধীন, পিছনে সবিনয় বাবু। বিশ্রী রকম ভিড়, ঠেলাঠেলি চলছে। সুহাস কোনো মতে গেট দিয়ে প্ল্যাটফর্মে ঢুকতে যাবে। পাশ থেকে একটি কালো মোটা গোছের লোক, বগলে একটা নতুন ছাতা, এক প্রকার সুহাসকে ধাক্কা দিয়েই যেন প্ল্যাটফর্মে ঢুকে গেল এবং কতকটা সঙ্গে সঙ্গেই সেই ছাতাওয়ালা লোকটার ধাক্কা খেয়ে করে অর্ধস্ফুট যন্ত্রণাকাতর একটা শব্দ করে ওঠে। কি হলো? সুদিন ব্যস্তভাবে প্রশ্ন করে সুহাসকে। সুহাস ততক্ষণে কোনো মতে ধাক্কা খেয়ে প্ল্যাটফর্মের মধ্যে এসে ঢুকেছে। তার সঙ্গে সঙ্গে সুধীন ও সুবিনয়। সুবিনয়ও এগিয়ে আসে। কি হলো? ডান হাতের উপরে কি যেন সূচের মতো একটা ফুটলো। উফ, এখনো জ্বালা করছে। লং ক্লথের পাঞ্জাবির উপরই সুহাস ব্যথার জায়গাটিতে কতকটা অজ্ঞাতসারী যেন নিজে নিজে হাত বুলায়। দেখি। সুবিনয় সুহাসের পাঞ্জাবির হাতটা তুলে ব্যথার জায়গাটা বেশ করে টিপে টিপে মালিশ করে দিতে দিতে বলে, কিছু না, বোধহয় কিছুতে খোঁচা লেগেছে।
ও এক্ষুনি ঠিক হয়ে যাবে এখন, একটু সাবধান হয়ে চলতে ফিরতে হয়, তোমরা যেমন ব্যস্ত বাগিস। জায়গাটা কিন্তু অসম্ভব জ্বালা করছে। মৃদু স্বরে পুনরায় কথাটা বলতে বলতে সুহাস আবার জায়গাটায় হাত বোলাতে থাকে। এরপর সকলে নির্দিষ্ট কামরায় এসে উঠে বসে। সুধীন ট্রেনের কামরার বাইরে জানালার উপরে হাত রেখে সুহাসের সঙ্গে তখন মৃদু স্বরে কথাবার্তা বলছিল। গাড়ি ছাড়বার আর মাত্র মিনিট 10 বাকি আছে। প্রথম ঘন্টা পড়ল। হাতটা এখনো জ্বালা করছে সুধীদা, মৃদু স্বরে সুহাস বলে। কই দেখি। সুধীনের প্রশ্নে সুহাস পাঞ্জাবির হাতটা তুলে জায়গাটা দেখালো। এতক্ষণে ট্রাইসেপস মাসেলের ওপর একটা ছোট্ট রক্তবিন্দু, খানিকটা জায়গা লাল হয়ে সামান্য একটু ফুলে উঠেছে। তখন সুধীন দেখতে পায়। সুধীন বললে, একটু আয়োডিন দিতে পারলে ভালো হতো। যাকে কিছুই হয়তো করতে হবে না, কাল হয়তো সেরে যাবে। কি করে যে কি হলো ঠিক বুঝতে পারলাম না। তাড়াতাড়িতে মনে হলো যেন কি একটা সূচের মতো বিধেই আবার বের হয়ে গেল। সুহাস মৃদু ক্লিষ্ট স্বরে বললে। সুহাসের ঠিক পাশেই মালতী দেবী বসে, মুখখানা তার বেশ গম্ভীর। মৃদু স্বরে তিনি বললেন, অমাবস্যা তখনই বলেছিলাম আজ না বের হলেই হতো, কিন্তু তোদের সব আজকালকার সাহেবই আনা, এখন ভালো ভালো পৌঁছতে পারলে বাঁচি। ট্রেন ছাড়বার শেষ ঘন্টা পরে। যতক্ষণ গাড়ি জানালা পথে দেখা যায় সুহাস তাকিয়ে থাকে। সুধীনও প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমালটা ওড়াতে থাকে। ক্রমে একসময় চলমান গাড়ির পশ্চাতের লাল আলোটা অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। সুধীন গেটের দিকে অগ্রসর হয়। প্লেগ ব্যাসিলাই। ব্যথা কমা তো দূরে থাক, হাতটার ব্যথা যেন ক্রমেই বেড়ে চলেছে। কেমন ঝিনঝিন করে সমস্ত হাতটা যেন অসাড় মনে হয় কিছুক্ষণের মধ্যে। সুহাস বার্থের বিস্তৃত শয্যার উপরে গাটা এলিয়ে দিয়ে ঘুমাবার চেষ্টা করে, কিন্তু বৃথা। সমস্ত রাতের মধ্যে সুহাস একটি বাড়ির জন্য চোখের পাতা বোঝাতে পারল না। ব্যথায় ও অস্বস্তিতে এপাশ ওপাশ করতে থাকে। সমস্ত হাতটা টনটন করছে, জ্বর জ্বরও বোধ হচ্ছে। এমনি করেই রাতটা কেটে গেল। পরের দিন সকালবেলা স্টেশনে নেমে রাজবাড়ির মোটরে করে সকলে এসে প্রাসাদে পৌঁছল, এবং সেদিনই রাত্রের দিকে সুহাসের অল্প অল্প জ্বর দেখা দেয় প্রথম। পরের দিন সকালে রাজবাড়ির ডাক্তার অমিয় সোমকে ডেকে আনা হলো। তিনি দেখে শুনে বললেন, ও কিছু না, ভয়ের তেমন কোনো কারণ নেই, সামান্য ঠান্ডা লেগে ইনফ্লুয়েঞ্জা। গোটা 2 এপ্রিল খেলেই আবার চাঙ্গা হয়ে উঠবে। হাতটা যেখানে সামান্য ফুলে লাল হয়ে ব্যথা হয়েছে সেখানে একটু গরম সেক দিলেই হবে। কিন্তু দিন 2 পরেও দেখা গেল জ্বরটা একেবারে বিচ্ছেদ হয়নি। 99 ডিগ্রি থেকে 101 ডিগ্রি মধ্যেই থাকছে। গলায় ও কোমরে সামান্য সামান্য বেদনা, হাতের ফোলাটা অবশ্যই অনেকটা কম। আবার ডাক্তার এলেন। সম্ভব অসম্ভব তার বিদ্যামাফিক পরীক্ষা করে তিনি নবীন উদ্যমে নতুন ঔষধপত্রের ব্যবস্থা করলেন, এবং এবার বললেন ভয় বা চিন্তার তেমন কোনো কারণ নেই। এমনি করে 8-10টা দিন কেটে গেল, এবং সেই 8-10 দিনেও জ্বর রেমিশন হলো না। গলার দুপাশে বগলের নিচে কুঁচকিতে গ্ল্যান্ডসগুলো ব্যথা হয়ে সামান্য বড় হয়েছে বলে মনে হলো। মালতী দেবী কিন্তু এবারে বেশ চিন্তিত হয়ে উঠলেন। হাজার হলেও মার প্রান্ত। সুবিনয়কে একদিন সকালে ডেকে বললেন, বিনয়, 8-10 দিন তো হয়ে গেল, কিন্তু সুহাসের জ্বর তো কমছে না কিছুতেই। কলকাতা থেকে কোনো একজন ভালো ডাক্তার এনে দেখালে একবার হতো না? সপ্তাহতেই তোমার ব্যস্ততা ছোট মা, পথে আসতে ঠান্ডা লেগে জ্বর হয়েছে, 2-4 দিন পরেই সেরে যাবে। তাছাড়া ডাক্তার দেখেছে, ওষুধ খাচ্ছে। এতই যদি তোমার ভয় করে থাকে তবে ডক্টর কালীপদ মুখার্জিকে না হয় আসবার জন্য একটা তার করে দিচ্ছি, তাই না হয় করে দাও। অমিয় চিকিৎসায় তো 1 সপ্তাহ প্রায় রইল, কোনো উপকারই তো দেখা যাচ্ছে না। সময় থাকতে সাবধান হওয়াই কি ভালো নয়? শেষে রোগ বেঁকে দাঁড়ালে মুশকিল হবে। ডক্টর কালীপদ মুখার্জি কলকাতা শহরের একজন মস্ত বড় নামকরা ডাক্তার। মাসে তিনি অনেক টাকাই উপায় করেন। রায়পুরের রাজবাড়িতে তার অনেক দিন হতেই চিকিৎসা সূত্রে যাতায়াত। এক কথায় তিনি স্টেটের কনসাল্টিং ফিজিশিয়ান। রায়পুরের রাজবাড়িতে কখনো কোনো কঠিন কেস হলে কলকাতা থেকে কাউকে আনতে হলে সর্বাগ্রে তাঁরই ডাক পড়ে, এবং বহুবার তিনি রাজবাড়ির অনেকের অনেক দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করে আরাম ও সুস্থ করে তুলেছেন।
এ বাড়ির সঙ্গে তিনি বিশেষভাবেই পরিচিত। তার অমতে বা তার অজ্ঞাতে রাজবাড়িতে কখনো অন্য কোনো বড় ডাক্তারকে আজ পর্যন্ত ডাকা হয়নি। বহুবার যাতায়াতের জন্য রাজবাড়ির সঙ্গে ডক্টর মুখার্জির অত্যন্ত হৃদ্যতা জমে উঠেছে। রাজবাড়ির একজন হিতৈষী বন্ধুও বটে তিনি। আর দেরি না করে ওই দিনই সকালের দিকে তাকে আসবার জন্য একটা জরুরি তার করবার জন্য মালতী দেবী বারংবার বলতে লাগলেন। যদিচ অমিয় ডাক্তার বারবার বলতে লাগলেন, ভয় নেই রানীমা, সামান্য জ্বর, ও 2-4 দিন নিয়মিত ওষুধপত্র খেলেই ভালো হয়ে যাবে। এবং সুবিনয়ও সেই সঙ্গে সায় দিতে লাগলো। তথাপি রানীমা বলতে লাগলেন, তা হোক, ডক্টর মুখার্জিকে তার করে দেওয়া হোক। কলকাতা থেকে একটিবার এসে তিনি সুহাসকে যত শীঘ্র সম্ভব দেখে যান এবং শেষ পর্যন্ত তার করেও দেওয়া হয়। আর তার পেয়ে ডক্টর মুখার্জি রায়পুরে এসে হাজির হলেন। ডক্টর মুখার্জির বয়স 40-এর কিছু উপরেই হবে। থলথলে নাদুস নুদুস গড়ন, লম্বা চওড়া চেহারা, গায়ের রং কাঁচা হলুদের মতো, সৌম্য প্রশান্ত, মাথার সামনে সামান্য টাক পড়েছে, দাড়িগোঁফ নিখুঁতভাবে কামানো। দেখলেই মনে যেন একটা সাহস বা নিরাপত্তার ভাব আসে রোগীর মনে। ডক্টর মুখার্জি এসে সুহাসের কক্ষে প্রবেশ করলেন। কি হে সুভাষচন্দ্র, আবার অসুখ বাঁধিয়েছ? তুমি যে ক্রমে কি রোগের ডিপো হয়ে উঠলে হে। সুহাস ক্লান্ত স্বরে বলল, বড় দুর্বল লাগছে ডক্টর মুখার্জি। ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, আশ্বাস দেন ডক্টর মুখার্জি। পরীক্ষার পর মালতী দেবী জিজ্ঞাসা করলেন, কেমন দেখলেন ডক্টর মুখার্জি সুহাসকে? ডক্টর মুখার্জি বলেন, ভয়ের কিছু নেই, ভালো হয়ে যাবে। কিন্তু তবু ডক্টর মুখার্জিকে মালতী দেবী 5-6 দিন রায়পুরের আটকে রাখলেন, ছাড়লেন না। বললেন, ওকে একটু সুস্থ না করে আপনি যেতে পারবেন না। কিন্তু সুহাসের অসুখের কোনো উন্নতি হলো না 5-6 দিনেও। ক্রমেই সুহাস যেন বেশি অসুস্থ হয়ে পড়তে লাগলো। মালতী দেবী এবারে কিন্তু বিশেষ চিন্তিত হয়ে উঠলেন। মনের মধ্যে কেমন যেন একটা আশঙ্কা থমথম করে। শেষটায় মালতী দেবী বেঁকে বসলেন। সুহাসকে কলকাতায় নিয়ে যেতেই হবে, এ আমার মোটেই ভালো লাগছে না। ডক্টর মুখার্জি, কলকাতাতেই ওকে নিয়ে চলুন, সেখানে আরো 2-1 জনের সঙ্গে কনসাল্ট করুন। ডক্টর মুখার্জি অনেক বোঝালেন, কিন্তু মালতী দেবী দৃঢ় প্রতিজ্ঞ। ইতিমধ্যে হঠাৎ সুহাসের একখানা চিঠি পেয়ে ডক্টর সুধীন রায়পুরে এসে হাজির হলো। সেও বলল, এই অবস্থায় কলকাতায় নিয়ে যাওয়াই বোধহয় ভালো হবে। অবশেষে সত্যি সত্যি এক প্রকার জোর করেই যেন মালতী দেবী অসুস্থ সুহাসকে ডক্টর মুখার্জি ও সুধীনের তত্ত্বাবধানে কলকাতার বাসায় নিয়ে এসে তুললেন। সুধীন কিন্তু কলকাতায় আসবার পরের দিনই জরুরি একটা কাজে বেনারস চলে গেল। আরো বড় বড় ডাক্তার ডাকা হলো, সার্জেন, ফিজিশিয়ান, কেউ বাদ গেল না। নানা মুনির নানা মত, নানা চিকিৎসা বিভ্রাট চলতে থাকে, যেমন সাধারণত হয় অর্থের প্রাচুর্য থাকলে। অবশেষে পূর্ব কলকাতার একজন প্রখ্যাতনামা চিকিৎসক ডক্টর রায় এসে রোগী দেখে ডক্টর মুখার্জিকে বললেন, রক্তটা একবার কালচার করবার জন্য পাঠানো হোক ডক্টর মুখার্জি। সবই তো করে দেখা হলো। ডক্টর মুখার্জি প্রশ্ন করলেন, রক্ত কালচার করে কি হবে ডক্টর রায়? রোগীর গ্ল্যান্ডস গুলো দেখে মনে কেমন যেন সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে প্লেগের মতো, যেন গ্ল্যান্ডস গুলো ফুলেছে। ডক্টর মুখার্জি হা হা করে উচ্চস্বরে হেসে উঠলেন। প্লেগ? ওই সমস্ত চিন্তাটা আপনার মাথায় এলো কি করে, তাও আজকের দিনে? হাসবেন না ডক্টর মুখার্জি, সব রকমই তো করা হলো, ওটাও না হয় করে দেখলেন, এমন কি ক্ষতি? তাছাড়া আমার মনে হয় সেটা প্রয়োজন। শেষের দিকে তার কণ্ঠস্বরে বেশ একটা দৃঢ়তা যেন ফুটে ওঠে। না, ক্ষতি আর কি, তবে অ্যাবসলিউটলি আননেসেসারি। কিন্তু আপনি যখন বলছেন পাঠানো হোক। কতকটা অনিচ্ছাতেই যেন রক্ত কালচার করবার মত দিলেন ডক্টর মুখার্জি। যাই হোক, ব্লাড নেওয়া হলো কালচারের জন্য, ট্রপিক্যাল স্কুলেও পাঠানো হলো। কিন্তু রক্তের কালচারের রিপোর্ট আসবার আগেই, অর্থাৎ পরদিন সকালেই সুহাসের আকস্মিক মৃত্যু ঘটল। ডক্টর মুখার্জি ডেথ সার্টিফিকেট দিলেন। যথা নিয়মে সব দেহের দাহ কার্য সুসম্পন্ন হয়ে গেল। সুহাসের মৃত্যু 2-3 দিন পর সুধীন আবার বেনারস থেকে ফিরে এসে সব শুনলে, কিন্তু একটি কথাও ভালো মন্দ কিছুই বললে না। নিঃশব্দে কেবল ঘর হতে নিষ্ক্রান্ত হয়ে গেল।
ঘরে তখন অন্যান্য সবাই বসেছিল। এদিকে টপিক্যাল স্কুলের ল্যাবরেটরি রুমে অধ্যক্ষ কর্নেল স্মিথ কতগুলি কালচার টিউব নিয়ে পরীক্ষা করছেন। বিকেল প্রায় 5টা। ল্যাবরেটরির কর্মীরা সকলেই প্রায় যে যার কাজকর্ম শেষ করে বাড়ি চলে গেছেন। এমন সময় কর্নেল স্মিথের সহকারী ও ছাত্র ডক্টর মিত্র কর্নেলের সামনে একটা কালচার টিউব নিয়ে এসে দাঁড়ালেন। স্যার। ইয়েস ডক্টর মিত্র। কর্নেল ডক্টর মিত্রের দিকে মুখ তুলে চাইলেন। দেখুন তো, এই কালচার টিউবটা প্লেগ ব্যাসিলাইয়ের গ্রোথ বলেই যেন সন্দেহ হচ্ছে। হোয়াট? প্লেগ গ্রোথ? লেট মি সি। ব্যগ্রভাবে কর্নেল কালচার টিউবটা হাতে নিয়ে টিউবের উপর ঝুঁকে পড়লেন। উত্তেজনায় তার চোখের তারা দুটো যেন ঠিকরে বের হয়ে আসতে চায়। ইয়েস, ইট ইজ নাথিং বাট প্লেগ। ইয়েস, ইটস প্লেগ। তখনই গিনিপিগের শরীরে সেই কালচার টিউব থেকে গ্রোথ নিয়ে ইনজেক্ট করা হলো পরীক্ষার জন্য, এবং খোঁজ করে জানা গেল রায়পুরের ছোট কুমার সুহাস মল্লিকের যে রক্ত কালচার করতে ডক্টর মুখার্জি পাঠিয়েছিলেন তারই কালচার। পরীক্ষার দ্বারা প্রমাণিত হলো সেটা যথার্থই প্লেগ ব্যাসিলাইয়ের গ্রোথ। সেই রিপোর্ট তখনই সঙ্গে করে নিয়ে সন্ধ্যার একটু পরেই কর্নেল স্মিথ স্বয়ং ডক্টর রায়ের হাতে পৌঁছে দিয়ে এলেন, কারণ তিনি ডক্টর মিত্রের কাছ থেকে শুনেছিলেন ওটা ডক্টর রায়ের সুপারিশে এই কালচারের জন্য নাকি এসেছিল। তাছাড়া অন্য কারণও ছিল। সে যা হোক, বিদ্যুৎ গতিতে সে সংবাদ ছড়িয়ে পড়ল সারাটা কলকাতা শহরে চিকিৎসকদের মহলে, এবং ক্রমে সেই কথাটা পাবলিক প্রসিকিউটর গগন মুখার্জি কানে এসে উঠল। গগন মুখার্জি যেন হঠাৎ উঠে বসলেন। আরো 2-4 দিন গোপনে খোঁজ খবর চলল। তারপর আকস্মিক একদিন সন্ধ্যার ঠিক আগে পাবলিক প্রসিকিউটর রায় বাহাদুর গগন মুখার্জি রায়পুরের ছোট কুমার সুহাস মল্লিকের খুনের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা বের করে একই সঙ্গে ডক্টর মুখার্জি, সুবিনয় মল্লিক, ডক্টর অমিয় সোম এবং আরো 2-4 জনকে গ্রেপ্তার করে একেবারে হাজতে পুরলেন। শহরে রীতিমতো এক চাঞ্চল্য দেখা দিল, কারণ সংবাদটা যেমনই অভাবনীয় তেমনি চাঞ্চল্যকর। জামিনে ওদের খালাস করার জন্য তদবির শুরু হলো, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ গগন মুখার্জি কঠিনভাবে মাথা নাড়লেন, জামিনে কারো খালাস হবে না। যতদিন না মামলার মীমাংসা হয় কারো জামিন মিলবে না। অভিযোগ হত্যা ও হত্যার ষড়যন্ত্র, এবং নিশ্চিত প্রমাণসূত্র সরকার বাহাদুরের হাতে পৌঁছে গেছে। তদন্ত শুরু হলো। গগন মুখার্জি আবশ্যকীয় সব প্রমাণাদি জোগাড় করতে লাগলেন নানা দিক থেকে। গগন মুখার্জি সবচাইতে বেশি রাগ যেন ডক্টর মুখার্জির ওপরে, কিন্তু তারও একটা কারণ ছিল, ওই কি অতীতের কুহেলি আচ্ছন্ন, অথচ কেউ সে কথা জানত না। ওই ঘটনার বছর 4 আগে পাবলিক প্রসিকিউটর গগন মুখার্জির বড় মেয়ে কুন্তলা আত্মহত্যা করে। কুন্তলা শ্বশুরবাড়ির লোকেরা ষড়যন্ত্র করে তাদের পুত্রবধূ কুন্তলাকে পরিত্যাগ করে। কুন্তলার নাকি মাথা খারাপ হয়ে গিয়েছে, সেই অভিযোগে ছেলের আবার বিবাহ দেয়। কুন্তলা যে সত্যি সত্যি পাগল হয়ে গেছে সে সার্টিফিকেট দিয়েছিল ওই ডক্টর মুখার্জিরই মেডিকেল বোর্ড, যে বোর্ডে তিনি একজন পান্ডা ছিলেন। আসলে কিন্তু ব্যাপারটা আগাগোড়া কুন্তলা শ্বশুরবাড়ির লোকের পক্ষ থেকে সাজানো। কুন্তলাকে ত্যাগ করবার একটা অছিলা মাত্র। নিষ্ফল আক্রোশে নির্বিষ সাপের মতোই সেদিন গগন মুখার্জি ছটফট করছিলেন। উপায় নেই, নিষ্করুণ ভাগ্যের নির্দেশকেই সেদিন মেনে নিতে হয়েছিল সানেত্রে। অনেক চেষ্টা করেও ডক্টর মুখার্জির বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ খাড়া করতে পারেননি সেদিন। লজ্জায়, দুঃখে, অপমানে কুন্তলা আত্মহত্যা করে সকল জ্বালা জুড়ালো। শ্মশান যাত্রীরা সব দেহ এনে উঠোনের ওপরে নামিয়েছে, চেয়ে রইলেন। দু চোখের কলবে অজস্র ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। কন্যার মৃতদেহ স্পর্শ করে মনে মনে সেদিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন, মাগো, তোর দুঃখ আর কেউ না বুঝলেও আমি বুঝেছিলাম, এর প্রতিশোধ আমি নেব। হ্যাঁ, প্রতিশোধ, এর প্রতিশোধ তাকে নিতেই হবে। আজ তিনি ডক্টর মুখার্জিকে হাতের মুঠোর মধ্যে পেয়েছেন, এত বড় সুবর্ণ সুযোগ। হাজত ঘরে ডক্টর মুখার্জি বসে কত কথাই ভাবতে লাগলেন, কিন্তু বের হবার উপায় নেই, সরকার জামিনও দেবে না বলে দিয়েছে। আর গগন মুখার্জি মনে মনে দাঁত চেপে বললেন, এই যে যজ্ঞ শুরু করলাম, এর পূর্ণাহুতি হবে সেই দিন যেদিন মুখার্জিকে ফাঁসির দড়িতে ঝুলাতে পারবো। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, আর মাত্র 3 দিন আছে মামলা আদালতে শুরু হবার। গগন মুখার্জির বাড়ির গেটে ও চতুষ্পার্শ্বে
সশস্ত্র প্রহরী দিবারাত্র পাহারা দিচ্ছে তাদের রাইফেলের সঙ্গিন উঁচিয়ে, যাতে করে শত্রুপক্ষের লোকেরা কেউ মামলা শেষ হওয়ার আগে পর্যন্ত গগন মুখার্জির কোনো প্রকার দৈহিক ক্ষতি না করতে পারে, কারণ সে ভয় তার খুবই ছিল। এমন সময় সহসা গগন মুখার্জি একদিন সন্ধ্যার সময় জ্বর এলো। জ্বরের ঘরে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। কলকাতা শহরের বড় বড় ডাক্তাররা এলেন। তারা মাথা নেড়ে নেড়ে গম্ভীর স্বরে বললেন, ব্যাধি কঠিন, ভিরুলেন্ট টাইপের মেনিনজাইটিস, জীবনের আশা খুব কম। জলের মতো অর্থ ব্যয় হলো, চিকিৎসার কোনো ত্রুটি হলো না, কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেল। সাজানো দাবার ছক ফেলে মাত করবার পূর্বেই এতদিনকার অতৃপ্ত প্রতিশোধে পূর্ণিবার স্পৃহা বুকে চেপেই পাবলিক প্রসিকিউটর গগন মুখার্জি কোনো এক অজানা লোকের পথে পা বাড়ালেন। লোক মুখে সেই সংবাদ জেলের মধ্যে বন্দি ডক্টর মুখার্জির কানে পৌঁছালো। তিনি বোধ করি আজ অনেকদিন পরে বুক ভরে আবার নিঃশ্বাস নিলেন। ঘাম দিয়ে বুঝি জ্বর ছাড়ল। মাকড়সার জাল, যার প্রতিবন্ধকতায় ডক্টর মুখার্জির জামিন পাওয়া কোনো মতে সম্ভব হচ্ছিল না, তার আকস্মিক অভাবনীয় মৃত্যুতে এতদিন পরে তা সম্ভব হলো। ডক্টর মুখার্জির বৃদ্ধ পিতা তান্ত্রিক, কালী সাধক। লোকে বলতো তিনি নাকি বলেছিলেন, যেমন করেই হোক কালীকে আবার আমি মুক্ত করে আনবো। আমার মা কালীর সাধনা যদি সত্যি হয়, সত্যি সত্যি যদি আমি দীর্ঘ 18 বছর একাগ্র চিত্তে মা কালীর পুজো করে এসে থাকি, তবে এ জগতে কারো সাধ্য নেই আমার একমাত্র সন্তানকে আমার বুক থেকে এমনি করে অন্যায়ভাবে ছিনিয়ে নিয়ে গিয়ে ফাঁসি কাঠে ঝোলাতে পারে। তান্ত্রিক কালী সাধক পিতা ঘরের দুয়ার বন্ধ করে মা কালীর সাধনা শুরু করলেন। মধ্যরাত্রে পাড়ার লোকেরা শুনত তন্ত্রধারী কালী সাধকের পূর্ণ হোমের গম্ভীর মন্ত্রোচ্চারণ। ভয়ে বুকের মধ্যে যেন সবার ছমছম করে উঠত। গগন মুখার্জি যখন আকস্মিক অভাবনীয় রূপে মেনিনজাইটিস হয়ে মাত্র 3 দিনের মধ্যে মৃত্যুমুখে পতিত হলেন, অনেকেই বলেছিল সেই সময় কালী সাধক তান্ত্রিক ডক্টর মুখার্জির পিতা নাকি মৃত্যুবান চালিয়েছিলেন। অমোঘ সে মৃত্যুবান। একবার কারো প্রতি নিক্ষিপ্ত হলে সে নিক্ষিপ্ত বানাঘাতে অবশ্যম্ভাবী মৃত্যু। কারো সাধ্য নেই ধ্বংস হতে তাকে রক্ষা করে। কিন্তু সে যাই হোক, এরপর আদালতে রায়পুরের বিখ্যাত হত্যা মামলা শুরু হলো। বর্তমান উপাখ্যানের সে এক চাঞ্চল্যকর অধ্যায়। আদালতে টিল ধারণের স্থান নেই। অগণিত দর্শক। হত্যাপরাধে অন্যতম অভিযুক্ত আসামি শহরের স্বনামধন্য প্রখ্যাতনামা চিকিৎসক ডক্টর কালীপদ মুখার্জি। তাছাড়া সেই সঙ্গে আছেন নিহত ছোট কুমারের জ্যেষ্ঠ ভাই রাজা বাহাদুর সুবিনয় মল্লিক ও রাজবাড়ির পারিবারিক চিকিৎসক ডক্টর অমিয় সোম। বিচিত্র মামলার বিচিত্র আসামি। একজন চিকিৎসক যার পেশা মানুষের সেবা, যার হাতে নির্বিচারে মানুষ মানুষের প্রতি প্রিয়, আপনার জনের মরণ বাচনের সকল দায়িত্ব অকুণ্ঠিত চিত্তে নির্ভয় ও আশ্বাসে তুলে দিয়ে নিশ্চিন্তে থাকে। আর একজন একই পিতার সন্তান, একই রক্তধারা হতে জন্মেছে যে ভাই, সেই ভাই। সত্যিই কি এক বিচিত্র নাটক। পাবলিক প্রসিকিউটর গগন মুখার্জি যখন ডক্টর কালীপদ মুখার্জির নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, তখন তিনি কর্তৃপক্ষকে বুঝিয়েছিলেন এ ভয়ঙ্কর হত্যা রহস্যের পিছনে আসল মেঘনাদী হচ্ছে শয়তান শিরোমণি চিকিৎসক ডক্টর কালীপদ মুখার্জি। সেই হচ্ছে আসল ব্রেন। তার বুদ্ধিতেই এ হত্যার ব্যাপার ঘটেছে। অন্যান্য সবাই হত্যার ব্যাপারে ইনস্ট্রুমেন্ট মাত্র। এও নিশ্চিত সুহাসের শরীরে শত্রুতা করে প্লেগ ব্যাসিলাই ইনজেক্ট করে দেওয়া হয়েছে যে কোনো উপায়ে, এবং সেই উপায়ে একজন সুস্থ ব্যক্তিকে হত্যা করবার যে বিচিত্র প্রচেষ্টা, তা একজন ডাক্তারের ব্রেন ছাড়া সাধারণ লোকের মাথায় আদপেই সম্ভবপর নয়। ইট ইজ সিম্পলি ইম্পসিবল ফর এ কমন ম্যান উইথ এ কমন অর্ডিনারি ব্রেন। আরও ভেবে দেখবার বিষয়, ডক্টর রায় রোগী দেখে যখন সন্দেহ করেন, তখন ডক্টর মুখার্জি কেন ব্লাড কালচারে বাধা দেন? এসব ছাড়াও গগন মুখার্জির সরকারি মহলে ছিল অসাধারণ প্রতিপত্তি। তিনি বলেছিলেন কোনো বিশেষ কারণবশতই বর্তমানে এ কেস সম্পর্কে যাবতীয় এভিডেন্সেস তাকে গোপন করে রাখতে হচ্ছে। যা হোক, তার দুর্ভাগ্যবশত ও আসামিদের সৌভাগ্যবশত তার আকস্মিক মৃত্যুতে সব ওলটপালট হয়ে গেল। গোপনীয় দলিলপত্রের কোনো সন্ধানই পাওয়া গেল না। তবু মামলা চলল দীর্ঘদিন ধরে। প্রমাণিত হলো ছোট কুমার সুহাস মল্লিকের দেহে প্লেগ ব্যাসিলাই ইনজেক্ট করেই তাকে হত্যা করা হয়েছে। এবং শেষ পর্যন্ত গগন মুখার্জির মৃত্যু হওয়ায় ডক্টর মুখার্জির সপক্ষে নানা রকম সাক্ষী সাবুত খাড়া করে প্রমাণিত করা হলো যে
অতীতে পিতার হত্যার প্রতিশোধ নেবার জন্য ডক্টর সুধীন চৌধুরী সেদিন অর্থাৎ 31শে মে শিয়ালদহ স্টেশনে রায়পুর যাওয়ার সময় ছোট কুমারের দেহে অলক্ষ্যে প্লেগ ব্যাসিলাই ইনজেক্ট করে দিয়েছিল। তাছাড়া আরও একটা কথা, যে কলকাতা শহরে আজ 8-10 বছরের মধ্যে একটি প্লেগ কেসও দেখা দেয়নি, সেখানে কারো প্লেগে মৃত্যু হওয়াটা সত্যিই কি বিশেষ সন্দেহজনক নয়? কোথা থেকে শরীরে তার প্লেগের জীবাণু এলো? এই প্রকার সব সাত পাঁচে ব্যাপারটা কেমন তালগোল পাকিয়ে গেল। যা হোক, ডক্টর মুখার্জির বিপক্ষে কোনো অভিযোগই প্রমাণ করা গেল না। ডক্টর মুখার্জি ও সুবিনয় মল্লিক দুজনেই বেকসুর খালাস পেলেন, আর হত্যাপরাধে ডক্টর সুধীন চৌধুরীর যাবজ্জীবন কারাবাসের আদেশ হলো ও তার মেডিকেল ডিগ্রি ও রেজিস্ট্রেশন বাজেয়াপ্ত করা হলো। নাটকের উপর যবনিকাপাত হলো। কিন্তু আসল নাটকের শুরু কোথায়? যবনিকাপাতের পূর্বে যে নাটকের মহড়া বসেছিল তার মূল কোথায়? হতভাগ্য ডক্টর সুধীনের মাকে বিদায় দিয়ে কিরিটি নিজের শয়নকক্ষে এসে শয্যার উপরে গা এলিয়ে দিয়ে কাল রাত্রের সেই কথাই ভাবছিল। কিন্তু আদালত স্থির করতে পারেনি সেই প্লেগ ব্যাসিলাই এলো কোথা থেকে, এবং এলোই যদি, সেই প্লেগ ব্যাসিলাই কে আনলে এবং কেমন করেই বা আনলো। কারণ একমাত্র সারা ভারতবর্ষে বোম্বেতে প্লেগ ইনস্টিটিউট আছে, সেখানে প্লেগ রোগ সম্পর্কে রিসার্চ করা হয়। সেই রিসার্চ ইনস্টিটিউট সম্পূর্ণরূপে গভর্নমেন্টের কর্তৃত্বাধীন। ইনস্টিটিউটের কর্তৃপক্ষের আদেশ বা সম্মতি ব্যতীত সেখানে কারো প্রবেশ অসম্ভব। একমাত্র যারা সেখানে কর্মচারী, ছাত্র বা ও ব্যাপারে সংশ্লিষ্ট তারা ভিন্ন, সেখানে কারো প্রবেশও নিষেধ। তাছাড়া সেই ইনস্টিটিউটের প্রতিটি জিনিসপত্রের চুলচেরা হিসাব প্রত্যহ রাখা হয় সুষ্ঠুভাবে। সেখান থেকে কোনো জিনিস ওখানকার কর্তৃপক্ষের অজ্ঞাতে সরিয়ে আনা কেবল কঠিনই নয়, এক প্রকার অসম্ভব বললেও অত্যুক্তি হয় না। কিন্তু সুহাস মল্লিকের হত্যা যখন প্রমাণিত হয়েছে, আদালত ব্যাসিলাইয়ের প্রয়োগ ব্যতীত প্লেগ এবং প্লেগে মৃত্যু যখন অন্য কোনো কারণ প্রমাণ করতে পারেনি, সে অবস্থায় একমাত্র বোম্বের ইনস্টিটিউটের ব্যাসিলাই ছাড়া প্লেগ কালচার অন্য কোথাও হতেই বা সংগৃহীত হতে পারে। অবশ্যই মামলার সময় বিভিন্ন বাদী ও প্রতিবাদীর জবানবন্দি থেকেও সেটাই প্রমাণিত হয়েছে এক প্রকার যে বোম্বে থেকেই প্লেগ জীবাণু আনা হয়েছিল। বাংলাদেশের আজ দীর্ঘকাল ধরে কোনো প্লেগ কেস হয়নি, তাই চারিদিকে বিবেচনা করে এইটাই ধরে নেওয়া হয়েছে যে প্লেগ ব্যাসিলাই আনা হয়েছে নিশ্চিত বোম্বে হতে, এবং তারই সাহায্যে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে ষড়যন্ত্র করে। অবশ্যই মামলার সময় প্রমাণিত হয়নি সঠিকভাবে যে কেমন করে আনিত হয়েছে বোম্বে হতে প্লেগ ব্যাসিলাই। শুধুমাত্র এইটুকুই প্রমাণিত হয়েছে যে সুহাস মল্লিককে হত্যা করা হয়েছে প্লেগ ব্যাসিলাই ইনজেক্ট করে, কেননা মৃত্যুর পূর্বে তার রক্তের কালচার রিপোর্ট থেকেও সেটাই প্রমাণিত হয়েছে। এই গেল মামলার মূল প্রথম কথা। দ্বিতীয় কথা, ডক্টর সুধীন চৌধুরীকে কেন সুহাসের হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হলো বিচারে? অবশ্যই গত 31শে মে রাত্রে শিয়ালদহ স্টেশনে যখন সুহাস মল্লিককে আততায়ী প্লেগ ব্যাসিলাই ইনজেক্ট করে, সেই সময় সুধীন সুহাসের একেবারে পাশটিতেই ছিল। একমাত্র নাকি সেই কারণেই জজ সাহেব ও জুরিদের বিচারে সুধীনের পক্ষে সুহাসকে ওই সময় প্লেগ ব্যাসিলাই ইনজেক্ট করা খুবই সম্ভবপর ছিল। যদিও সেটা প্রমাণিত হয়নি, এবং এও প্রমাণিত হয়নি যদি তাই ঘটে থাকতো কিভাবে সেই প্লেগ ব্যাসিলাই সুধীন ডাক্তার জোগাড় করেছিল। সুধীন ডাক্তারও বটে, এছাড়া মোটিভ বা উদ্দেশ্য এক্ষেত্রে একটা ছিল, যেমন প্রতিহিংসা, এবং প্রতিহিংসা যে নয় তাই বা কে বললে। পিতার নৃশংস হত্যার প্রতিশোধে প্রত্যক্ষে সন্তানের পক্ষে নেওয়াই স্বাভাবিক বলতে হবে। কিন্তু সুধীন ও সুহাসের পরস্পরের মধ্যে ইদানিং যে সৌহার্দ্য বা ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল, সেই দিক দিয়ে বিচার করে দেখতে গেলে সুধীনের পক্ষে সুহাসকে ওই রকম নৃশংসভাবে হত্যা করাটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হয়? বিচারক ও জুরিদের মত, ডক্টর সুধীন চৌধুরী নাকি সময় ও সুযোগের প্রতীক্ষায় ছিল এতদিন, এবং সুযোগ পাওয়া মাত্রই সে সুযোগটাকে সদ্ব্যবহার করেছে। এও তাদের মত যে পিতার হত্যার প্রতিশোধে সুধীন অদূর ভবিষ্যতে যাতে করে অনায়াসেই অন্যের সন্দেহ বাঁচিয়ে সুহাসকে হত্যা করতে পারে, সেই জন্যই একটা লোক দেখানো ঘনিষ্ঠতা বা সৌহার্দ্য সুহাসের সঙ্গে ইদানিং কয়েক বছর ধরে একটু একটু করে গড়ে তুলেছিল। কিন্তু কিরিটিভাবে তাই যদি সত্যি হয়, তবে সুধীন প্রতিহিংসার পাত্র হিসেবে রায়পুরের রাজগোষ্ঠীর অন্য সকলকে বাদ দিয়ে নিরীহ গোবেচারী সুহাসকেই বা বেছে নিল কেন? সুধীনের পিতাকে যখন নৃশংসভাবে হত্যা করা হয়, তখন সুহাসের তো মাত্র 3 বৎসর বয়স।
এবং তার সেই শিশু বয়সে আর যাই হোক, সেদিনকার সেই নিষ্ঠুর হত্যার ব্যাপারের সঙ্গে তার কোনো ক্রমেই জড়িত থাকাটা তো সম্ভবপর নয়। সেদিক দিয়ে তাকেই প্রতিশোধের পাত্র হিসেবে বেছে নেওয়া হলো কেন? তবে যদি এই হয় যে রাজগোষ্ঠীর একজনকে কোনো মতে হত্যা করতে পারলেই তার পিতার প্রতিশোধটা অন্তত নেওয়া হয়, সেটা অবশ্য অন্য কথা। কারণ মানুষের সত্যিকারের মনের কথা বোঝা শুধু অসম্ভবই নয়, একেবারে হাস্যকর বলেই মনে হবে। তারপর একটু আগে শোনা সুদিনের মার মুখে সেই সুদিনের পিতার অতীতের নৃশংস হত্যা কাহিনী। সেও শুধু একমাত্র সুদিনের পিতার হত্যাই নয়, তার আগে শ্রীকণ্ঠ মল্লিককেও তো হত্যা করা হয়েছিল একইভাবে এবং একই স্থানে। আগাগোড়া সবকিছু পুঙ্খানুপুঙ্খ রূপে সমগ্র কাহিনীটি বিবেচনা করে দেখতে গেলে প্রথম হতে শেষ পর্যন্ত হয়তোবা দেখা যাবে সবকিছুই একই সূত্রে গাঁথা। অবশ্যই এও হতে পারে শ্রীকণ্ঠ মল্লিক ও সুদিনের পিতার হত্যা ব্যাপারে সুহাসের হত্যা রহস্য হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন। একটার সঙ্গে অন্যটার কোনো যোগসূত্রই নেই। কিরিটির মনের মধ্যে নানা চিন্তা এলোমেলো ভাবে যেন একটার পর একটা আনাগোনা করতে থাকে। এ যেন মাকড়সার জাল, কোথায় শেষ কে জানে, যেমন অসংবদ্ধ তেমনি জটিল। ইতিমধ্যে কখন একসময় ভোরের প্রথম আলো শীতরাত্রির অবসান ঘটিয়েছে তা কিরিটি টেরও পায়নি। প্রভাতের ঝিরঝিরে ঠান্ডা হাওয়া খোলা বাতায়ন পথে এসে জাগরণ ক্লান্ত কিরিটির চোখে মুখে স্নিগ্ধ পরশ বুলিয়ে দিয়ে যায়। আর ঘুমের আশা নেই। কিরিটি শয্যা থেকে উঠে জানালার সামনে এসে দাঁড়ায়। রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছটার পত্রবহুল শীর্ষ ছুঁয়ে ভোরের শুকতারা তখনও জেগে আছে দেখা যায়। কিরিটি চিন্তা করতে থাকে এখন কি কর্তব্য, কোন পথে কোন সূত্র ধরে এখন সে অগ্রসর হবে। তবে এটা ঠিক, অগ্রসর হতে হলে আগাগোড়া আবার সমস্ত মামলাটাকেই তীক্ষ্ণ বিচার দিয়ে গোড়া থেকে পর্যবেক্ষণ করতে হবে। আর তাই যদি হয়, এ ব্যাপারে বর্তমানে যিনি তাকে সত্যি সাহায্য করতে পারেন তিনি হচ্ছেন জাস্টিস মৈত্র। হ্যাঁ ঠিক, জাস্টিস মৈত্র। আর বৃথা সময়ক্ষেপ না করে সোজা কিরিটি ঘরের কোণে ত্রিপয়ের উপর রক্ষিত ফোনটার সামনে এসে দাঁড়ায়। ফোনের রিসিভার তুলে নেয়। হ্যালো, পুট মি টু বি প্লিজ। একটু পরেই ফোনের ওপাশ থেকে কণ্ঠস্বর ভেসে আসে। ইয়েস। কে? সুব্রত? আমি কিরিটি কথা বলছি। হ্যাঁ, এক্ষুনি একবার আমার এখানে চলে আসতে পারিস? কি বললি? হ্যাঁ, খুব দরকারি কাজ। হ্যাঁ হ্যাঁ, আরে আই না, সব শুনবি। এখানেই চা হবে বুঝলি। সারাটি রাত্রি জেগে চোখ মুখ জ্বালা করছে। কিরিটি অতঃপর স্নানের ঘরে ঢুকে ভিতর দিয়ে দরজা বন্ধ করে দিল। ঠান্ডা জলে অনেকক্ষণ ধরে স্নান করে জাগরণ ক্লান্ত শরীরটাকে যেন জুড়িয়ে স্নিগ্ধ হয়ে গেল। বড় টার্কিস তোয়ালেটা গায়ে জড়িয়ে ঘরে এসে ঢুকতেই দেখলে সুব্রত ইতিমধ্যেই কখন এসে ঘরের মধ্যে একখানি সোফা অধিকার করে সেদিনকার প্রাত্যহিক সংবাদপত্রটা খুলে বসে আছে। কি ব্যাপারে হঠাৎ এত জরুরি তলব? কিরিটিকে ঘরে প্রবেশ করতে দেখে সুব্রত মৃদু স্বরে প্রশ্ন করে। বস, আমি চট করে জামা কাপড়টা ছেড়ে আসি। প্রায় আধ ঘন্টা পরে এসে কিরিটি ঘরে প্রবেশ করলো। পরিধানে নেভির সার্জের লং প্যান্ট, গায়ে হাত কাটা স্ট্রাইপ দেওয়া গরম শার্ট, মুখে পাইপ। কৃষ্ণা ইতিমধ্যে ট্রেতে করে চায়ের সরঞ্জাম টেবিলের উপর নামিয়ে রেখে গেছে। সুব্রতর সামনে ধুমায়িত চায়ের কাপ, পাশে বসে কৃষ্ণা। কিরিটি এগিয়ে এসে সুব্রতর পাশ ঘেঁষে সোফার উপর বসে পড়ল। কৃষ্ণা হাত বাড়িয়ে কাপের মধ্যে দুধ চিনি ঢেলে টিপট থেকে চা ঢালতে লাগলো। তারপর এত জরুরি তলব কেন? কিরিটি কোনোমাত্র ভূমিকা না করেই বলতে শুরু করে। জানিস, রায়পুরের ছোট কুমার সুহাস মল্লিকের হত্যা মামলায় দণ্ডিত অপরাধী ডক্টর সুদিন চৌধুরীর মা গত রাত্রে তোরা সব চলে যাওয়ার পর এসেছিলেন এখানে আমার কাছে। কৃষ্ণা বললে, কাল রাত্রে? কখন? কিরিটি বললে, তুমি ঘুমিয়েছিলে, তোমায় জাগাইনি। সুব্রত কিরিটির মুখের দিকে তাকায়, বলে, সত্যি? তা হঠাৎ তার তোর এখানে আসার কারণ? মামলার তো রায় বেরিয়ে গেছে, নাটকের পরে তো জবনিকাপাত হয়ে গেছে। তা হয়েছে, তবে দেখলাম আরও আমার মাত্রা প্রায় একই। মামলার একটা লোক দেখানো সমাপ্তি ঘটলেও আসলে এখনো অনেক কিছুই অসমাপ্ত রয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, সে এক কাহিনী। বুঝলাম, কিন্তু আসল ব্যাপারটা কি বলতো? আসল ব্যাপারের জন্যই তো তোকে এত সকালেই ডাকতে হলো।
কিরিটি চায়ের কাপে চুমুক দিতে দিতে মৃদুভাবে বলে, সে তো দেখতেই পাচ্ছি। কিরিটি তখন গত রাত্রে সমস্ত কথা যথাসম্ভব বিশদভাবে সুব্রতকে বলে চায়ের কাপে চুমুক দিতে দিতে। তাহলে তুই কেসটা হাতে নিলি বল? হ্যাঁ, উপায় ছিল না, কিন্তু যতদূর মনে হয় ডক্টর সুদিন চৌধুরী নির্দোষ, অবশ্যই যদি আমার বিচারে ভুল না হয়ে থাকে। তা জানা হলো, কিন্তু আইনের চোখে যে একবার দোষী প্রমাণিত হয়ে কারাগারে গিয়ে ঢুকেছে তাকে মুক্ত করা ব্যাপারটা কি খুব সহজ হবে বলে ভাবিস তুই? তার নির্দোষিতা প্রমাণ করতে পারলে কেসটা রিওপেন করা হয়তো কঠিন হবে বলে মনে হয় না। শোন, এখন তোকে আমার একান্ত প্রয়োজন, যার জন্য তোকে এত সকালে তাড়াহুড়ো করে টেনে নিয়ে এলাম। এই মামলার বিচারক ছিলেন জাস্টিস মৈত্র। তার সঙ্গে আমার কিছুটা আলাপ পরিচয় আছে। তোকে এক্ষুনি একটিবার ল্যান্সডাউন রোডে জাস্টিস মৈত্রের ওখানে আমার একটা চিঠি নিয়ে যেতে হবে। রায়পুরের মামলার বাদী ও বিবাদী পক্ষের সমস্ত সাক্ষী সাবুদের প্রসিডিংগুলো পড়ে যথাসম্ভব নোট করে আনবি। যেমন যেমন প্রয়োজন বুঝবি। আমাদের এখন শুরু করতে হবে শেষ থেকে। শেষের দিক থেকে কাজ শুরু করে ধীরে ধীরে আমরা গোড়ার দিকে যাব এগিয়ে। বেশ, তাহলে আমি উঠি, তুই চিঠিটা লিখে ফেল। তুই বস একটু, চিঠিটা এক্ষুনি আমি লিখে দিচ্ছি। কিরিটি সোফা থেকে উঠে রাইটিং টেবিলের সামনে বসে তার লেটার প্যাডে একটা চিঠি লিখে খামে এঁটে সুব্রতর হাতে এনে দিল। এই নে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।